মা বিয়ে হওয়ার পরে আমাকে বলছে যে তুমি আমাকে মা বলে ডাকবা না, আমাকে খালামণি বলে ডাকবা। ভাই আমি একদমই দেখতে পাই না, আমি ফুল ব্লাইন্ড। এমনকি কুরবানি রমজান ঈদে পর্যন্ত যে মেয়ের ফ্যামিলিতে ঠাঁই হয় না, সে মেয়ে আর কোথায় যাবে? রাস্তায় মরতে পারতেছোস না কেন? নামাজের মধ্যে সিজদা দিয়ে দে, আল্লাহ তুমি ওরে নিয়ে যাও। পরে আমার জীবন গল্প ওখানে তুলে ধরা হয়েছে, তো তাদেরকে আমি ইন্টারভিউ দিলাম, ফোনেই দিলাম। ওইটা দেখে পরিবারের সবাই ক্ষিপ্ত। হ্যাঁ, ও এগুলা জানাইছে, পুরা দেশবাসীর কাছে আমাদের মান সম্মান করছে। ঈদে সব ফ্রেন্ডরা বাড়ি যাচ্ছে, আমি কেন কেন যাইতে পারতেছি না? আমার ছোটবেলা থেকে কেন এইভাবে থাকতে হবে? সবাই ফ্যামিলির সাথে ঈদ করে, সবাই পরিবার নিয়ে। আমি সেহরি খাইলে ইফতার খাই না, ইফতার করলে সেহরি খাই না। কালকে রাতেও আমি লাস্ট একটু ছোলা দিয়ে ইফতার করছি, রাতেও খাইনি, সেহরিও খাইনি। আমার সারা জীবনটাই যাচ্ছে ওইভাবে। একটা জাকাত বা কিছু তো অন্তত দিয়ে থাকেন, অন্তত আমার 2 বেলা খাবারের ব্যবস্থাটা আপনারা করে দেন প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের অন্যতম একটি এপিসোডে। শুরুতেই বলে নিতে চাই, যারা এই অনুষ্ঠান দেখছেন তারা যদি আমাদের এখানে এসে তাদের জীবনের গল্পগুলো বলতে চান, যদি মনে করেন আপনার গল্পগুলো সমাজের অন্য সব মানুষের ক্ষেত্রে, মানুষের জীবনের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে, চলা বসা ওঠা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে, আপনার জীবনে যে ঘটনা ঘটে গেছে সেটা থেকে অনেক কিছু শেখার আছে এবং একই সাথে খুব ইউনিক গল্প, তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে যোগাযোগ করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর কোনোতে থাকে এটা, sharemystory24@gmail.com। আরেকটি হচ্ছে ফোন নাম্বার 09639888777। এখানে ফোন করার পরে কিন্তু আপনার যেটা হবে যে ফোন কেউ রিসিভ করবে না, আপনাকে ইনস্ট্রাকশন শুনে আপনার কথাগুলো বলতে হবে, রেকর্ড কল শুনে আমরা প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করব। সো আমি কথা বলাচ্ছি না, কি রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? মেহেরুন্নেসা পায়েল। মেহেরুন্নেসা পায়েল। আমি প্রথমে একটু পরিষ্কার করে নিই, আপনার দৃষ্টিশক্তি কতটুকু? ভাই আমি একদমই দেখতে পাই না, আমি ফুল ব্লাইন্ড। একদমই ব্লাইন্ড, মানে জি, আপনার সামনে বাইবর্ন। বাইবর্ন, আপনার চোখের সামনে কিছু আপনি দেখতে পাচ্ছেন না? আসলে দেখতে পাচ্ছি না বলতে না, আমি আলোটা বুঝতে পারি, তো এটা তো আসলে আলো আধারটা বুঝতে পারেন, কিন্তু এছাড়া কোনো প্রতিচ্ছবি কোনো কিছু বুঝতে পারেন বুঝতে না। পারি না। সো ওর নাম হচ্ছে মেহেরুন। মেহেরুনের বয়স কত? আমার বয়স 24 রানিং। 24 রানিং। শুরু করেন আপনি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে চান। আমি ছোটবেলা থেকে বলি, আমি পটিয়া উপজেলায় নানুর বাড়িতে জন্মগ্রহণ করেছি। জন্মের 1 মাস পরে হচ্ছে যে আমার চোখের সমস্যাটি ধরা পড়ে। তখন আমার বাবা বিদেশে ছিলেন। তো হচ্ছে যে আমার নানা নানু হচ্ছে যে আমার বাবাকে ফোন করে, আমার মা ফোন করে জানায় যে মানে এরকম যে তার একটা মেয়ে হয়েছে, সে চোখে দেখতে পাচ্ছে না। আমার বাবা আপনি প্রথম সন্তান? জি, আমি প্রথম সন্তান। হ্যাঁ, তারপর? জি, তো আমার বাবাকে জানানো হলো। তখন আমার বাবা শুনে প্রচুর শকড। মানে আমার আম্মুকে প্রচুর গালাগাল দিচ্ছিল যে হ্যাঁ, প্রথম সন্তান জন্ম দিয়েছো, মানে তুমি অন্ধ সন্তান জন্ম দিয়েছো কেন? আমার আম্মু বলতেছে হোয়াট, মানে এটা কি, আমার কি অপরাধ? বলতেছে না, তুই তো প্রথম সন্তান জন্ম দিলি অন্ধ, তাহলে তো তুই পরবর্তীতেও তোর ঘরে অন্ধ সন্তান জন্ম হবে। আপনার বাবা পেশায় কি ছিল? আমার বাবা বিদেশে ছিলেন, দর্জির কাজ করতেন। পরে হচ্ছে যে আমার নানা নানুর সাথে প্রচুর খারাপ ব্যবহার করে, ওনারা বোঝানোর চেষ্টা করে, মানে কোনোভাবেই সে বুঝবে না। পরে আমার বাবার ফ্যামিলি, আমার দাদা দাদু, আমার ফুফুরা সবাই মিলে মানে আমার মাকে হচ্ছে যে ভুল বুঝতে শুরু করে। এমনিতে জন্মের আগে আমার আম্মুকে নাকি অনেক মারধর করতো। মানে আমার আম্মুকে হচ্ছে যে বাসায়, শ্বশুর বাড়িতে থাকার সৌভাগ্যটা আমার আম্মুর হয়নি। আমি যখন 7 মাস পেটে আমার আম্মুর, তখন আমার আম্মু হচ্ছে যে আমার নানুর বাসায় চলে আসে। তো পরে হচ্ছে এভাবে 2 বছর 3 বছর গেল, আমার আম্মুর সাথে আমার বাবার কন্টিনিউসলি ঝগড়াঝাটি হচ্ছে। তো আর মানে এভাবে কতদিন, তো নানারা বলছিল যে এভাবে তো আর হয় না, তাহলে সে আসলে কি চায়। তো তার ফ্যামিলি থেকে বা তার বাবার পক্ষ থেকে আসলো যে তারা হচ্ছে যে আমার মাকে রাখবে, কিন্তু হচ্ছে যে আমার মার মানে কোনো খরচ তারা বহন করবে না। তাহলে সেটা কিভাবে সম্ভব? আমার মা বলতেছে যে আমি কি নামের উপর থাকবো, মানে তুমি বিদেশ থেকে আসবা না বা এরকম কিছু বলতেছে, তুই থাকলে থাক, না থাকলে মানে আমাকে তালাক দে। তো এটা আপনার বাবা বলেছে? আর এটা আপনি বড় হয়ে পরবর্তীতে শুনেছেন? আমি এগুলা সবকিছু বড় হয়ে শুনেছি, আবার কিছু কিছু ভাইয়া আমি একটা অনুভবও করেছেন। তো এভাবে কন্টিনিউসলি হওয়ার পরে আমার যখন 6 বছর বয়স, 2008 সালে আমার মার সাথে আমার বাবার ডিভোর্স হয়ে যায়। ওখানে আমি ছিলাম প্রেজেন্ট। আপনার কি মেমোরিতে আছে এটা? আছে তো ভাই। আমার বাবা আমাকে টানাটানি করছিল ফর্মালিটির জন্য, নিয়ে যাবে, কান্নাকাটি করতেছে। যে আপনার কারণে ডিভোর্স হচ্ছে, সে আপনাকে টানাটানি করছে? আমি কনফিউজ হয়ে যাচ্ছি বিষয়টা। ফর্মালিটিস।
আমার মেয়েকে আমি এতিমখানায় দিয়ে দেই বা মেরে ফেলি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি মানে বাবার তো আচরণে কি তো এটা মনে হয়েছে আপনার কাছে কখনো? অবশ্যই আমি তো তখন গালাগালি দিয়েছি, মানে অনেক বকা দিয়েছি যে তুমি সেই বাবা যে কিনা আমার সাথে একবার ফোনে কথা পর্যন্ত বলা দূরের কথা, আমার তুমি ছবি পর্যন্ত দেখতে চাও নাই, বলতেছে মানে আমাকে সে প্রচুর রূঢ় ভাষায় মানে তাহলে আমি একটু আপনার বাবার সম্পর্কে একটু জানি। বাবা বিষয়টা আমার জন্য খুব সেন্সিটিভ, আমি একটু জানতে চাই যে অবশ্যই 6 বছর পর্যন্ত আপনার বাবার আচরণ কি ছিল আপনার সঙ্গে পার্টিকুলারলি? আমার সঙ্গে তো তার দেখা তো দূরের কথা, তার সঙ্গে আমার হ্যালো বলতে কথা পর্যন্ত হয়নি। আমার বাবার ভয়েসটাও আমি আমার মনে নাই। কথা বলতেন আপনার সঙ্গে? না, অন্ধ সন্তান, সে কি করবে বড় হয়ে? তাকে তো এতিমখানায় না দিয়ে জন্মের পরে মেরে ফেলতি মেডিকেলে, এইভাবে বলছে আমার মাকে। আপনাকে নিয়ে যে কথাগুলো হচ্ছে আপনার বাবাকে নিয়ে, আপনি কখনো শুনেছেন নিজের কানে? হ্যাঁ, কিছু কিছু আমি শুনছি তো ভাইয়া। বললাম না, যখন 6 বছরে আমার মার সাথে আমার বাবার ডিভোর্স হচ্ছিল, হ্যাঁ। ডিভোর্সের আগে তো তখন কন্টিনিউসলি কথা কাটাকাটি ঝগড়াঝাটি। আমার মা আমাকে কুলে নিয়ে প্রতিনিয়ত কান্না করতো, নামাজে বসে কান্না করতো, তখন বাবাকে ফোন দিত, তখন বাবা হচ্ছে যে এই ধরনের কথাগুলো বলতো। আরে পরে বাবা দেশে আসতো না? না, ওই 6 বছরে আপনি বাবাকে কখনো দেখেন নাই সামনাসামনি? না, সে আবার বিদেশে দ্বিতীয় বিয়ে করছে, ওখানে তার একটা ছেলে ছিল। আমার যখন 10 বছর বয়স তখন ওই ছেলেটার 5 বছর। এখানে কি হলো, ডিভোর্সের সময় তো বাবা প্রেজেন্ট ছিল? হ্যাঁ, প্রেজেন্ট ছিল। পরে এভাবে এই প্রথম দেখলেন বাবাকে আপনি, নাকি এর আগে দেখেন নাই? তখনই দেখেছি একবার। তারপর? তো তখন সবকিছু মিটমাট, আমার মার কাবিনের টাকা পরিশোধ করলো। এভাবে হওয়ার পরে আমার মা আমাকে নিয়ে নানুর বাড়িতে চলে আসে। 7 বছর বয়সে 2009 সালে আমাকে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে আমার মা আমাকে ভর্তি করে দেয়। ভাই, আমার শৈশবটা আমার মার সাথে খুব ভালোই কাটছিল, কখনো মানে আমাকে আঁচড়ও লাগতে দেয় নাই। 2009 সালের মে মাসে আমার মার বিয়ে হয়ে যায়। আমার স্কুল লাইফটা 6 মাস পর্যন্ত আমার মার সাথে কাটছে। তো আমার মাকে আমার নানা নানুরা বিয়ের জন্য খুব জোরাজুরি করতেছিল যে ওকে তোমাকে বিয়ে দিয়ে দিতে হবে, মামাকে বিয়ে করাবে, কিভাবে একটা মেয়েকে এভাবে রাখবো বাসায়, তোমার সন্তানকে আমরা দেখাশোনা করব। তো আমি তখন এত কিছু বুঝতাম না, বিয়ে কি জিনিস ওটাও বুঝতাম না। মা আমাকে জিজ্ঞেস করছিল তোমার কি সম্মতি আছে, তুমি বললে আমি বিয়ে করব, আর নাহলে আমি সারা জীবন তোমাকে নিয়ে থেকে যাব। আমি বলছিলাম আচ্ছা, তুমি যা ভালো মনে করো। তো আমার বিয়েটাও আমি নিজের চোখে দেখছি। তো আমার মার যেদিন বিয়ে, সেদিন আমার মা আমাকে জড়ায় ধরে কান্না করছিল, যা সেটুকুই বলছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার মা চলে গেছে। সকালবেলা বিয়ের কার্যক্রম শেষ হওয়ার পরে দুপুরবেলা মাকে নিয়ে যায়। আমি রাতের বেলা আমার মা যে পরনের ড্রেসগুলো ধরে শুধু চোখের পানি মুছছিলাম। ভাই, এমন কান্না করছি এখন চোখের পানি সহজে আসেও না, পাথর হয়ে গেছি কান্না করতে করতে। এভাবে যাচ্ছে। না, আমাকে আর স্কুলে নেয় না, স্কুলে নেওয়া বন্ধ, বলছিল পড়াশোনা করাবে, বিসিএর স্কেডার বানাবে। 7 বছর বয়সে মার বিয়ে হওয়ার পরে আমার স্কুল লাইফ বন্ধ। মাসে একবার, সপ্তাহে একবার, একদিন ক্লাস করতাম। পরে একদিন প্রিন্সিপাল স্যার নানাকে কল দিয়ে বলল যে ওনাকে যে ক্লাসে নিয়ে আসতেছেন না, উনি তো পড়া ধরতে পারবে না, একে তো ব্লাইন্ড, কোনো প্রাইভেট টিচার দিয়েও হচ্ছে যে পড়াশোনা করানো যাবে না, কারণ আমি যেহেতু ব্রেইলে পড়াশোনা করি, আমাদের হচ্ছে যে একজন সাইটেড পার্সন আমাদেরকে লিখে দিবে, আমরা অডিও রেকর্ড করবো লেকচারগুলা, স্যার হচ্ছে যে আমাদেরকে পড়াবে। না বলতেছে আমি কি করব, আমার পক্ষে তো এইভাবে সম্ভব নয়। ওই যে পরীক্ষার সময় নিয়ে যাইতো, তাও ফাইনাল এক্সামগুলোতে কি করতাম, 6টা পরীক্ষা, মানে প্রাইমারিতে তো 6টা-7টা পরীক্ষা ছিল আগে, তো ওই 6টা পরীক্ষার মধ্যে 3টা পরীক্ষা দিতাম, 4টা পরীক্ষা দিতাম, বাকি পরীক্ষাগুলো দিতাম না। এটা ব্লাইন্ড স্কুল ছিল বিদায় স্যার কনসিডার করছে, বিদায় আমি ক্লাস 4 পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়াশোনা করছি। তো 2012 সালের দিকে আমার মামা বিয়ে করছে। মামা আমাকে প্রচুর ভালোবাসতো। মামা আম্মুর বিয়ের সময় বলছিল যে মামা হচ্ছে যে কখনো মানে আমাকে ছাড়বে না, আমার জন্য বিয়েও করবে না, কিন্তু এটা কি সম্ভব? তো মামার বিয়ের পর হচ্ছে যে সব পরিস্থিতি একে একে বদলে যায়। যে যে মামা, যে নানা নানু আমার গায়ে একটা টোকাও লাগায়নি, সে মামা বিয়ে করার পরের দিন আমার গালে কষে থাপ্পড় মারে, ভাইয়া কোনো কারণ ছাড়া। মানে আমি তো তখন ছোট, মাছ বেছে খেতে পারতাম না, বলতাম যে আমাকে মাছ বেছে দাও, বা এক গ্লাস পানি ঢেলে খেতে পারতাম না। তো এমনি একে তো চোখে দেখতে পায় না, এই সামান্য সামান্য বিষয়গুলা নিয়ে প্রচুর মারতো। এমন হয়েছে যে ঘাড়ের মধ্যে ওই যে রুটি বানানোর যে ইয়াগুলো আছে না, এগুলা দিয়ে এখানে এভাবে করে আঘাত করছে। বেলুন? হ্যাঁ, বেলুন। তারপরে মামার একটা ছেলে হয়। আপনার মা তখন কোথায়? মা আসতো না? শ্বশুর বাড়ি না। মা বিয়ে হওয়ার পরে আমাকে বলছে যে তুমি আমাকে মা বলে ডাকবা না, আমাকে খালামুনি বলে ডাকবা, আমার ওই শ্বশুর বাড়িতে এগুলো জানাজানি হলে সমস্যা হবে, তোমার সাথে আমার কোনো কন্টিনিউ যোগাযোগ থাকবে না। কি বলেন, আপনার এই ব্যাপারটা গোপন করে বিয়ে হয়েছে তার? মাস্ট বি।
আমি সামনেও ছিলাম না। তো পরে আপনাকে রাখা হয় নাই? না, তাদের সামনে আমাকে নিয়ে যাওয়া হয়নি। এগুলো জানাজানি হয়েছে অনেক পরে, তাও আমি জানাইছি বলে। আচ্ছা, প্রথম একটু আলোতে শুনি। প্রথম আলো নিউজ হয়েছিল আমাকে নিয়ে। এরপরে জানছে? জি, নিউজটা আছে আপনার কাছে? আচ্ছা, আনছেন আপনি আমার জন্য? আমি দিতে পারবো, সমস্যা নেই। গল্পটা কেবল শুরু হয়েছে প্রিয় দর্শক এবং শ্রোতা, ইটস কাইন্ড অফ শেকিং স্টোরি। আমার মনে হয় শেষ পর্যন্ত আপনারা শুনবেন। বাট আপনি কি জানেন আপনার এই গল্প বলার পরে এটা আপনার ব্যক্তি জীবনে আরো নেগেটিভ প্রভাব পড়তে পারে? পড়তেও পারে, আমার ফ্যামিলি যে ডেঞ্জারাস। তো আপনি জেনে শুনে বুঝে আজকে এই গল্পটা এখানে প্রচার করতে আমি আসছে? পুরো দেশবাসীকে জানাইতে চাই যে আমার মতো পায়েলের জীবনটা যে এভাবে থমকে দাঁড়াইছে, যার যাওয়ার কোনো আশ্রয় নাই। এমনকি কুরবানি রমজান ঈদে পর্যন্ত যে মেয়ের ফ্যামিলিতে ঠাঁই হয় না, সে মেয়ে আর কোথায় যাবে রাস্তায়। পুরা দেশবাসীকে আমি জানাইতে চাই যে আমার মতো পায়েলের জীবন যাতে কারোর থমকে না দাঁড়ায়। ফাইন, আপনি যেহেতু প্রাপ্তবয়স্ক, আপনার যেহেতু কনসার্ন আছে কারো সামাজিকতা হেও না হয়, ঠিক সেইভাবে আমরা আমাদের এই গল্পটা এখানে প্রচার করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাট আমাদের উদ্দেশ্য কিন্তু একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার। আমরা এখানে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কাউকে হেয় করতে চাই না, কিন্তু একজন পায়েলের জীবন যুদ্ধের গল্পটা আমরা নিয়ে আসতে চাই। কে কিভাবে গল্পটা নেবেন সেটা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য, কিন্তু আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ওই জায়গাটি। এবং আমি যে প্রশ্নটা ওনাকে করলাম, সেই প্রশ্নটা আমরা আমাদের গেস্টদেরকে বারবার করি অনুষ্ঠানে আসার আগে। এবং শুধু তাই না, তারা মৌখিকভাবে সম্মতি দেওয়ার পাশাপাশি আমাদের এখানে একটা লেটার অফ আন্ডারটেকিং আছে, যেখানে তিনি লিখিতভাবে সম্মতি দিয়ে আসেন যে আমার এই গল্পের দায় আমি নিজে নিচ্ছি। সুতরাং হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা। এবং সাথে ওনার কিছু পেপারও আছে, সেগুলো আমরা চেক করব গল্প অনুযায়ী, এবং সেটা আমরা প্রিভিয়াসলি চেক করেও তারপরে স্টোরিটা নিয়ে আসি এখানে। সো তারপরেও আমরা বলি যে এই গল্পের কোনো অংশকেই কখনোই এভিডেন্ট হিসেবে, যেহেতু এটা ফুললি ক্রাইম ইনভেস্টিগেটিভ শো যেরকম হয় ওরকম নয়, সুতরাং এই গল্পের কোনো অংশই কোনোভাবেই কোথাও যেন আদালতের প্রমাণযোগ্য কোনো কন্টেন্ট হিসেবে এটাকে ইউজ করার না হয়। চলেন, আপনি যে জায়গাটায় ছিলেন, আপনাকে মারতো, বাসা থেকে টর্চার করা হতো। জি। তো ওই মামাতো ভাইকে আমি প্রচুর আদর করতাম, যেহেতু ও ছোট, আমিও ছোট। এখন আসলে গ্রামে বড় হয়েছি, তো তখন একটু মানে খেলাধুলা বা দুষ্টামি বেশি করতাম। তো আমার মামি এগুলা মেনে নিত না, এগুলা নিয়ে আমার মামার সাথে নানুর সাথে প্রচুর ঝগড়া করতো। এই মেয়ে এখানে থাকলে মানে এমন এমন খারাপ ব্লেম বলতো, আমার ছেলের জন্য এরকম ক্ষতি হবে। অথচ আমি বলতে গেলে তার 5, 6, 7 বছরের বড়। মানে এই মেয়েকে এখানে রাখা ঠিক হবে না। তো এগুলা আমার নানু এগুলা নিয়ে কথা কাটাকাটি করতো। পরে এক পর্যায়ে ওনার উপর রাগ করে নানু আমাকে মারতো। একদিন কি হয়েছে, সকালবেলা এইসব কথার প্রেক্ষিতে আমার নানি আমারে ঘরের বাইরে বের করে বলতেছে, আজকে ওরে মেরে আমি হচ্ছে যে মেজবান দিয়ে তারপরে হচ্ছে যে তোদেরকে খাওয়াবো। এরকম বলে আমার চুলগুলা এভাবে নিঃসড়ে ধরে ঘরের বাইরে বের করছে, আবার এখান থেকে ঘরে আনছে, আবার ঘরের বাইরে বের করছে। গলা টিপে ধরছিল, পায়ের মধ্যে এভাবে গাছ, বড় বড় যে গাছ, পায়ের মধ্যে গাছ দিয়ে বাড়ি দিছে, যে পাগুলা দিয়ে এখন আমি চলাচল তো করতে পারি, হালকা পাতলা সিঁড়ি বেয়ে উঠলেও আমার কষ্ট হয়। তারপরে হচ্ছে যে আমাকে পিঠে প্রচুর আঘাত করছে, গলা এইভাবে চিপে ধরছে পেছন থেকে, মানে ঘাড় ধরে মানে এরকম মোটকাই দিবে এইভাবে অবস্থা। পরে প্রতিবেশীরা কয়েকজন এসে ধরছে। পরে আমাকে আবার বলা হয়েছে যে এগুলা যদি তুমি তোমার আম্মুকে বা কাউকে ফোন করে বলো, তাইলে আগামীকালকে সকালে ঘুম থেকে ওঠার পরে তোমার আর দুনিয়া দেখাবো না। এই হুমকিটা ভাইয়া প্রতিনিয়তই দিত। ওই যে আমার মামার বিয়ের পরে আর কি, রাগ উঠলে যখন আমাকে মারতো, দা দিয়ে, অনেক সময় দা দিয়ে দৌড়ানি দিত। তারপর হচ্ছে যে চুল পুড়ে দিছে আগুন দিয়ে। আপনাকে দৌড়ানো, আপনি তো কোথাও দেখতে পারবেন না, কোথাও দৌড়াতে পারবেন পড়ে না। যাইতাম এইভাবে। আহা, কত পড়ছি ভাইয়া জীবনে, দেখতেছেন শরীরের অবস্থা। তো ছুরি দিয়ে মানে পরিবারে কেউ আদর করার মতো কেউ ছিল না ওই পরিবারে? আদর, মানুষের সামনে আদর, আর মানুষের অ্যাবসেন্সে যে কি হইতো, টর্চার সেলে পরিণত হয়েছিল আর কি ভাই। তো কোন ক্লাসে থাকা অবস্থার ঘটনা এটা? এগুলা হচ্ছে আমি ক্লাস 3-তে, তখন ছোট বয়সে, একদম ছোট বয়সে? একদম ছোট, তখন আমার বয়স ধরেন 10 বছর। তো আপনার ওই সময় বাবার কথা মনে পড়তো না যে বাবার কাছে চলে যাই? কারোর কথাই মনে পড়তো না। তখন ছোট বয়সে, একদম ছোট বয়সে? একদম ছোট, তখন আমার বয়স ধরেন 10 বছর। তো আপনার ওই সময় বাবার কথা মনে পড়তো না যে বাবার কাছে চলে যাই? কারোর কথাই মনে পড়তো না। বাবা মা সবই একই। তো এভাবে করে হচ্ছে যে আমার উপর প্রতিনিয়ত টর্চার করতো। আমি পড়াশোনা করতে চাইতাম, লাইট নিভাই দিত। আমি না ওদের নানি বা ওদের মামার পরিবারের কাউকেই আমি মনে করছি না যে এই গল্পের এখন পর্যন্ত যতটুকু শুনেছি, মানে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে তো আমার কিছু না কিছু বলার আছে। তো সেই জায়গাটায় আমি বলতে চাই না যে ওর মামা বা নানি ওর সাথে কতটুকু খারাপ করেছে, ওর কথা অনুযায়ী আদৌ করেছে কিনা। বাট ফ্যাক্ট হচ্ছে যে ফ্যাক্টের মধ্যেও পড়েছে, সেটার জন্য ওর বাবা এবং ওর মা দুজন দায়ী।
ওনাদের ভূমিকাটা নিয়ে আমাদের প্রশ্ন করার আছে, ডেফিনেটলি আছে। মা দায়ী, কারণ এক্ষেত্রে আমি একটু বলতে চাই, আমাকে যখন মা প্রথম প্রথম স্কুলে নিয়ে যাইতো, প্রথম প্রথম ভালোই ছিল। তো মাঝে মাঝে দেখতাম কিছু কিছু ছেলের সাথে মা কথা বলতো। আমি আবার ছোটবেলা থেকে না এগুলো টলারেট করতে পারি না, আমি একটু খুবই ইসলামিক মাইন্ডের, এটা ছোটবেলা থেকেই। তো ওই জন্য আমি কি করতাম, আবার স্কুল থেকে এসে নানুকে বলে দিতাম, নানু জানো আজকে আম্মু আমাকে স্কুলে রেখে চলে গেছে, কোথায় জানি চলে গেছে। আমি না অনেকক্ষণ বসেছিলাম, অনেক সময় ভয় লাগতো ভাইয়া, ভয়ে কান্না করতাম। স্যার আমাকে সান্ত্বনা দিত, মা কোথায় গেছে আমি জানতাম না। 1টা বাজে স্কুল ছুটি হইতো, 3টা 4টা বাজে মা এসে আমাকে নিয়ে যাইতো। আবার রাতের বেলা ফোনে কথা বলতো, আমাকে বিছানায় একলা রেখে বাইরে বের হয়ে হিন্দু ছেলে মুসলিম ছেলে এরকম বেশ কয়েকটা ছেলের সাথে কথা বলতো। এগুলো আমি নানুকে বলছি, মূলত এই জন্যই আরো বিয়ের জন্য জোরাজুরি করছে বেশি। তো যেটা আমি বলছিলাম যে এভাবে টর্চার করতে করতে এক পর্যায়ে পড়াশোনা তো যা আছে পরীক্ষা এভাবে দিছি, ক্লাস 4 পর্যন্ত, 5-এ উঠে বোর্ড পরীক্ষা। তো তখন আবার হচ্ছে যে 2013 সালে আমি পিএসসি দিছি, তখন তো হরতাল ছিল, আন্দোলন ছিল। কোন রকম নানাকে বুঝিয়ে সুঝিয়ে বলছি যেহেতু বোর্ড পরীক্ষা এগুলা, তখন তো পিএসসি ছিল, তো এগুলা না দিলে তো আমি তো পিএসসি পাস করতে পারবো না। এই 6টা পরীক্ষা কোন রকম দিছি। ক্লাস 6 থেকে পড়াশোনা টোটালি অফ করে দিবে, এটা সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি থেকে। আমি তো প্রচুর কান্নাকাটি। পরে তখন স্যারকে জানাইছি, স্যার আবার হচ্ছে যে মাকে জানাইছে। আপনি তো ওর মা, শত হইলো, এখন কি করা যায় আসলে। মা সলিউশন দিছে, ওকে হোস্টেলে নিয়ে যান, এছাড়া আর কিছু করার নাই। ক্লাস 6-এ? তো আমি ভাবতেছি যে ছোটবেলা থেকে দিয়ে দিত, তাহলে এই টর্চার গুলো আমার উপর আর আসতো না। তো ক্লাস 6-এ আমার অর্ধবার্ষিক পরীক্ষার সময় আমি হোস্টেলে চলে গেছি। 13টা পরীক্ষা ছিল, আমি 20 দিনের মতো ছিলাম। তখন আমি আবার মানে তেমন হোস্টেলে থাকতে চাইতাম না, খাবার দাবার খাইতে পারতাম না, তো বাড়ির জন্য একটু পাগল ছিলাম। আবার আমি কান্নাকাটি করে আমি নিজে থেকে বাড়িতে চলে আসছি। আবার বার্ষিক পরীক্ষা দিতে গেছি, এভাবে 7 পর্যন্ত গেছে। ক্লাস 8-এ যাচ্ছি, আর পারতেছি না। পরে পার্মানেন্টলি আমি হচ্ছে স্যারের সাথে কথা বলছি যে স্যার, আমি তো এভাবে যদি আমাকে টর্চার করতে থাকে, মারতে থাকে, আমি তো মরে যাব। গরমকালে মানে গরমের মধ্যে সিদ্ধ হয়ে হয়ে আমার এই যে দেখতেছেন আমার ব্রণ গুলা সারা শরীরে, মানে আমার নাই। এটা কি ধরনের হোস্টেল ছিল, স্কুলের হোস্টেল? আমাকে মুরাদপুর দৃষ্টি প্রতিবন্ধী উচ্চ বিদ্যালয়, প্রিন্সিপাল স্যার ছিলেন আব্দুল সামাদ স্যার। মুরাদপুর দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, এটা কি আপনার চিটাগাং বিদ্যালয়? হ্যাঁ, চিটাগাং। আচ্ছা, তো ওখানে আর কি দৃষ্টি প্রতিবন্ধীরা থাকে, ওখানে আপনাকে হোস্টেলে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ। তারপর তো ওখানে এসএসসি পর্যন্ত আমি কমপ্লিট করছি। স্যার আমাকে ওখানে তো খাওয়া দাওয়া থাকা খাওয়া ফ্রি ছিল, তো 9 থেকে তো আর ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করার নাই। ক্লাস 8 থেকেই হোস্টেলে থাকলেও 9 থেকে আমার রহমানিয়া উচ্চ বিদ্যালয়, যেটা চিটাগাংয়েই, তো জেনারেলদের সাথে আমরা পড়াশোনা করি ব্লাইন্ডরা। আমাকে ভর্তি করে দেওয়া হয়, মাসিক বেতন ছিল 200 টাকা। তো ওটা হচ্ছে যে স্যার পেড করতো। আবার আমি গভর্নমেন্ট থেকে যে প্রতিবন্ধী ভাতা 3 মাস পর পর যে এখন দেওয়া হয় 2,500 টাকা, ওইটা পেতাম। ওইটা দিয়ে কোন রকম আমার খরচ টরচ চালাইছি। তো নানাও, আবার আমার নানা ছিলেন, নানাও মাঝে মাঝে খোঁজ খবর নিতেন, ওই 400-500 টাকা এভাবে নানা দিতেন। এসএসসি দেওয়ার পরে শুরু হইলো আসল যুদ্ধ। হোস্টেল নাই। হাজরাত তজু ডিগ্রি কলেজে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই, এটা বদারহাট চাটগাঁওয়াসিক চট্টগ্রাম। তো ওইটা ছিল একটা প্রাইভেট কলেজ, মাসিক বেতন 1,000 টাকা, আর হচ্ছে যে আপনার 7,000 টাকা হচ্ছে যে ভর্তি ফি। কিভাবে চালাবো? তো আমার রেজাল্ট ভালো ছিল, 4.06, যদিও এতটাও ভালো না, কিন্তু ব্লাইন্ড হিসেবে স্যাররা ওটা নিয়ে হচ্ছে যে কিছুটা। এসএসসি তে 4.06 এটা হচ্ছে আপনার এসএসসি রেজাল্ট মানবিক বিভাগ থেকে। মানবিক বিভাগ থেকে। তো স্যার হচ্ছে যে ওই যে যমুনা ব্যাংক লিমিটেড, ওখান থেকে আমাদেরকে মাসিক একটা বৃত্তি দেওয়া হচ্ছে 2,000 টাকা। আচ্ছা। তো ওখানের চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান, উনি মারা গেছেন। তো উনি হচ্ছে ওনাকে হচ্ছে বলে আমাদের কয়েকজন ব্লাইন্ডকে হচ্ছে যে ব্যবস্থা করে দেওয়া হয়। ঢাকায় গেছি, ওরা প্রথমে 7,000 টাকা এককালীন দিছে, ঢাকা মিরপুরে, ওদের অফিসটা মেবি, লোকেশনটা ঠিক মনে নাই, মিরপুরেই মেবি। পরে হচ্ছে যে কলেজে ভর্তি হইলাম, এবার মাসিক যমুনা ব্যাংক থেকে আমাকে 2,000 টাকা দিচ্ছে। এখন হোস্টেল নাই, আমার তো মেসে থাকতে হবে। তো অধ্যক্ষ ওখানের প্রিন্সিপাল স্যার ছিল হাজরাত তজু ডিগ্রি কলেজের, সাবেক প্রিন্সিপাল দবির উদ্দিন স্যার, এখন বর্তমানে ইসমাইল স্যার। তো দবির উদ্দিন স্যার ছিল আবার আমার এলাকার বোয়ালখালীর। তো সামাদ স্যার আমার স্কুলের যে প্রিন্সিপাল স্যার, ওই স্যারকে বলছে যে
আমাদের যে দৃষ্টি প্রতিবন্ধীরা আছে তাদেরকে আপনি হচ্ছে যে বেতনটা মকুফ করে দেন। শুধু আমার জন্য না, বলতে গেলে এটা আমরা ব্লাইন্ডরা ওখানে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাই। তো স্যার এটা মকুফ করছে বিদায় ওখানে আমি পড়াশোনাটা করতে পারছি। কলেজে হ্যাঁ, নাম কি ছিল কলেজের? হাজরাত তজু ডিগ্রি কলেজ। ওখানে ভর্তি হওয়ার পরে বদারহাটে একটা মেসে আমি এবং আমার একটা বান্ধবী নেত্রকোনা রিপা আক্তার, আমরা দুজন হচ্ছে যে একটা বাসা মানে রুম ভাড়া নিয়েছি। ওখানে আপনার মা থাকবো। দেখতে আসতো? হ্যাঁ। আপনার মা দেখতে আসতো? মামা বা কাউ দেখতে আসতো? না। কখনোই আসতো না? না না না, মাঝে মাঝে। নানা আসতো মাঝে মাঝে? হ্যাঁ। বাড়ি থেকে খাবার টাবার আসতো আপনার জন্য? না, ওই যে নানা মাঝে মাঝে 400-500 টাকা দিত। আমি একটু বলি, আমার ফ্যামিলিতে হালকা পাতলা নানার অবদান আমার জন্য আছে। কারণ দেখেন, ক্লাস না করাইলেও পরীক্ষা তো অন্তত দিতে নিয়ে গেল। সে না হলে তো আমি একা একা, আমার মুভমেন্টে সমস্যা, আমি তো পারতাম না। নানা কি করতো পেশায়? বিজনেস করতো। বিজনেস করতো? জি। আপনার মামার পরিবারে বা নানাদের পরিবার আর্থিক সচ্ছলতা ছিল? জি ভাইয়া, মামা গভর্নমেন্ট জব করতো। ওকে। তো আর নানারও মোটামুটি ইয়া ছিল আগে। মা আসতো না একদম? কি মা একদম পুরা পরিচয় গোপন করছে যে? তাহলে আপনাকে পরিচয় দিত কিভাবে? আপনার মার হাজবেন্ড মানে আপনার দ্বিতীয় বাবা আসতো না আপনার নানু বাড়িতে? আমি এই পয়েন্টে আসতেছি। জি। হ্যাঁ, তারপর আপনি তখন কোথায়? কলেজের পয়েন্টটা শেষ করি। হ্যাঁ, কলেজে। কলেজে হচ্ছে যে আমরা একটা মেস ভাড়া নিয়েছি। তো 2000 টাকা দিয়ে একটা মানুষ খাবে না বাসা ভাড়া দিবে? স্যার, ওই যে সামাদ স্যার, সত্যি স্যারের অবদান আমার লাইফে পুরোপুরি। স্যার আমার বাবা বলতে গেলে, মানে এইচএসসি পর্যন্ত স্যারে আমাকে সবকিছু দেখাশোনা করছে। ওই বাসা ভাড়া, খাওয়া দাওয়া সবকিছু স্যার ব্যবস্থা করে দিছে। মিশুক একটা সংগঠন ছিল, ওই সংগঠনের একজন ভাই, সভাপতি ভাই, ওই ভাইয়া আবার বাসা ভাড়াটা কনসিডার করে দিছে। তো ওই 2000 টাকা নিয়ে, স্যারের সহযোগিতা নিয়ে আমার স্ট্রাগল শুরু। করোনা আসলো। করোনা আসার পরে তো কলেজ বন্ধ, সবকিছু বন্ধ। এখন আমি কোথায় যাব? পরে নানার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে নানা তো বলতেছে বাসায় আয়। কারণ যে যতই হোক, নানা আমার উপর কখনো টর্চারও করেনি, কখনো মুখে কিছু বলেও নি। কারণ আমাদের ফ্যামিলিতে কর্ত্রী হচ্ছে আমার নানি। আমার নানি উঠতে বললে সবাই উঠবে, বসতে বললে বসবে। তো ওই জন্য আর আমার নানার হাত পা বাঁধা, চাইলেও কিছু পারতেছে না। আমি গেছি বাড়িতে কিছুদিন। 24শে মার্চ মেবি করোনা আসছে দেশে প্রথম। তো আমার ইন্টার ফার্স্ট ইয়ারের হচ্ছে যে ফাইনাল পরীক্ষা ছিল হচ্ছে যে মেবি এপ্রিলের প্রথম দিকে। পরীক্ষা তো আর দেই নাই আমরা। তো মার্চের দিকে আমি বাড়িতে চলে আসি। আসার পরে ছিলাম 1 থেকে 2 মাস। আল্লাহ, কি মানে বাড়িতে ছিলাম, কিন্তু পড়াশোনার পরিবেশ থাকা তো দূরের কথা। বলতেছে যে এর পড়াশোনা বন্ধ করে দাও, এ কেন এখানে আসছে, মানে আবার এখানে কি করতে আসছে। এ হচ্ছে জনপরিবারে ঝামেলা হয়। আবার আমি ওই যে প্রতিবন্ধী ভাতা পাইতাম না ছোটবেলা থেকে, ওই টাকা থেকে কিছু টাকা আমার নানি হচ্ছে যে নিয়ে নি, মানে কিছু টাকা কি, ক্লাস 8 পর্যন্ত তো বলতে গেলে আমাদের ব্লাইন্ডদের পড়াশোনা ফ্রি ছিল। কলেজ থেকে আমার মোটামুটি খরচ শুরু হয়েছে। তো ক্লাস 8 পর্যন্ত যে টাকাগুলো আমি পাইছি, সে টাকাগুলো কোথায়? সে টাকাগুলোর হিসাব আমি এখনো পাইনি। বলছে তোরে খাওয়াইছি, পড়াইছি, আচ্ছা যাই হোক। তো পরে আমি আর সহ্য করতে না পেরে 1-2 মাস পরে আমি স্যারকে বলছি, স্যার আমি কি করব, আমি তো এভাবে থাকতে পারতেছি না। স্যার বলতেছে কিছু করার নাই, এখন সবদিকে লকডাউন, স্যারের বাসায়ও থাকার মতো এভাবে পরিস্থিতি নাই। আর ব্যাচেলার মেসে আমার বান্ধবীটাও চলে গেছে, আমি কিভাবে থাকবো? পরে আমার একটা বান্ধবীর সাথে আমার পরিচয় হয়। ইপসা ইয়ং পাওয়ার সোশ্যাল অ্যাকশন আমাদের ব্লাইন্ডদেরকে নিয়ে কাজ করে। তো ওই বান্ধবী আবার হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ, ওর হচ্ছে এক হাতে সমস্যা। ওকে আমি সব বিষয় শেয়ার করি যে আপু আমি কোথায় যাব, আমার এই সমস্যা, আমি ফ্যামিলিতে থাকতে পারতেছি না। ওই আপু বলতেছে আচ্ছা আমি ব্যবস্থা করব, আপনাকে কিছুদিন কষ্ট করতে হবে। তো এক পর্যায়ে ও হচ্ছে আবার আমার ওর একটা ফ্রেন্ডের বাসায় কিছুদিন থাকার ব্যবস্থা করে দিছে। এভাবে করে করে করোনা তো বেশ ছিল। আমাদের ডিসেম্বরে আমাদের এইচএসসি ফাইনাল এক্সাম শুরু হয়েছে। প্রায় নভেম্বর মাস পর্যন্ত আমি হচ্ছে যে ওর ওই ফ্রেন্ডের বাসায় কিছুদিন ছিলাম শহরে, মুরাদপুর। থাকার পরে আবার হচ্ছে যে ইন্টারের এক্সাম শুরু হইলো। এখন আমাকে ইন্টারের যে কেন্দ্রটা পড়ছে এইচএসসির, ওই সেন্টারটা অনেক দূরে ছিল। আমি নানাকে শেয়ার করলাম যে নানা, আমি প্রয়োজনে তোমাকে স্যারকে বলে টাকার ব্যবস্থা করে দিব, আমার যাতায়াতের সমস্যা হবে, তুমি একটু দেখো না কি করা যায়, আমি একটু বাড়িতে থেকে অন্তত পরীক্ষাগুলা দেই, তুমি তো নিয়ে যাও না। এখন রিজার্ভ সিএনজি দিয়ে প্রয়োজনে আমি যাব, আমি স্যারকে শেয়ার করব বিষয়গুলা। নানা বলতেছে আচ্ছা দেখো, স্যারের সাথে কথা বলে। স্যারকে বললাম প্রতিদিন 1000 টাকা করে সিএনজি ভাড়া লাগতো। আবার আমাদের যে শ্রুতি লেখক আমাদের পরীক্ষা দিয়ে দেয়, তার একটা অ্যামাউন্ট লাগে,
প্রত্যেক পরীক্ষায় 500 টাকা করে। হুম। স্যার আমাকে অ্যাপ্লাই করতে বলে, ওই ইপসা সংগঠনে আমি অ্যাপ্লাই করি। ওই সংগঠনের হচ্ছে যে যে আরিফ ভাই সভাপতি, তারপর হচ্ছে যে আরেকজন আমাদের স্কুলের বড় ভাই, ওনারা সবাই মিলে আমাকে হচ্ছে যে একটা অ্যামাউন্ট দিয়ে হেল্প করছে। পরে আমি বাড়িতে চলে যাই পরীক্ষা 2-1 দিন আগে। নানা আমাকে নিয়ে গিয়ে পরীক্ষা দিছে। ভাইয়া পরীক্ষা শেষ হয়েছে ডিসেম্বরের শেষে। ইন্টার ফাইনাল। আমি যেহেতু এইচএসসি ভার্সিটির ক্যান্ডিডেট, আমার তো কোচিং করতে হবে। যদিও চিটাগং ইউনিভার্সিটিতে ব্লাইন্ডদের ভাইবা দিয়ে চান্স হয়, কিন্তু ঢাবি রাবি যে ওখানে হচ্ছে যে আমাদের রিটেন দিয়ে পরীক্ষা দিতে হয়, সেম শ্রুতি লেখক দিয়ে। তো হচ্ছে যে আমি কোচিং এ ভর্তি হবো, নানাকে সব শেয়ার করলাম। ভাইয়া বিশ্বাস করেন, এই ভার্সিটি নিয়ে যুদ্ধটা যে শুরু হইলো এটা আমি আপনাকে একটু শেয়ার করি। নানি বলতেছে যে তুই অন্ধ, তুই কি পড়াশোনা করবি, যে চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করবি, হ্যাঁ তোদের ব্লাইন্ডের পড়াশোনা করে ওই যে ভিক্ষা করাই লাগবে, তার চেয়ে বরঞ্চ পড়াশোনা করিস না, পড়াশোনা না করে বসে থাক। তা আমি বলি তোমরাও তো রাখবা না, তোমরা এভাবে মারধর করতেছো আমাকে, তোমরা এভাবে টর্চার করতেছো আমার উপর, আমি কিভাবে কি করব, আমি তার চেয়ে বরং আমি হোস্টেলে চলে যাই, আমি আমার মতো করে আমার লাইফটা আমি রাস্তায় থাকি বা মরে যাই, যেভাবেই হোক আমি পড়াশোনাটা চালাই নিব, বা আল্লাহ আমার ভাগ্যে যা রাখে তাই। পরে নানার সাথে যুদ্ধ শুরু করে দিছে। হ্যাঁ ইউনিভার্সিটির পরিবেশ ভালো না, অনেক খারাপ খারাপ কথা বলতেছে, ও ওখানে গিয়ে খারাপ কিছু করবে, ইউনিভার্সিটির মেয়েরা খারাপ, ছেলেরা খারাপ, এটা সেটা। পরে আমি কান্নাকাটি করে আমি বলছি যে আমি 999-এ কল দিব, তোমরা আমাকে আটকে রাখছো, আমি হচ্ছে যে পুলিশে খবর দিব। মানে আপনাকে অ্যাডমিশন দিবে না, তাই দিবে তো? না আমাকে। আমার নানি এটাই প্ল্যান করছে যে ঘরের ভিতরে আটকায় রাখবে, খাবার দাবার কিছুই দিবে না, হ্যাঁ ও কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। এই কথাটা আবার আমি শুনতে পাইছি গোপন সূত্রে, তার নামটা আমি এখানে বলছি না, সে আমার একজন রিলেটিভ হয়, আমার ইউনিভার্সিটির বড় ভাই। আমি স্মার্টফোন ব্যবহার করছি 2019 সাল থেকে, ইপসা সংগঠন থেকে ব্লাইন্ডদেরকে স্মার্টফোন দেওয়া হয়, তো আমাকেও একটা স্মার্টফোন দিয়েছে স্যামসাং A2। তো ওইটাতে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আস্তে আস্তে সবার সাথে আমার মোটামুটি পরিচয় হয়। পরে আম্মুকে হালকা পাতলা শেয়ার করছে, আম্মু দেখো ওদের আমাকে পড়াশোনা করার বিরুদ্ধেই পুরো। তো আম্মু আবার আমার পড়াশোনা করার পক্ষে ছিল, যাই বলেন, কারণ সে তো চলে গেছে, বাবাও চলে গেছে, আমার হাজার হইলেও তো মা। তো আম্মু বলতেছে, নানাকে বলতেছে তুমি ওরে দিয়ে আসো, ও পরিবেশ দেখুক, দেখে ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে ওর ডিসিশনও নিবে, আর ও তো এখন যথেষ্ট ম্যাচিউর হয়েছে। নানু তো মানে অভিশাপ দিতে লাগলো, আমাকে অভিশাপ দিল। অভিশাপ দেওয়ার পরে হচ্ছে যে বললো যে অ্যাম্বুলেন্সে মরা লাশ আনবে, তুই মরে যাবি, তোর এমন এমন রোগ ধরা পড়বে, তো তুই হচ্ছে বেশি দিন বাঁচবি না। আবার বলতেছে মরতে পারোস না, জন্মের পরে মেরে ফেলাই উচিত ছিল, তোরে নিয়ে এত জ্বালা। আমি তো মানে ইউনিভার্সিটিতে যতদিন আমাকে দিয়ে আসবে না, সরি ইউনিভার্সিটিতে না, কোচিং এর জন্য আমার ফ্রেন্ডের বাসায়, ততদিন আমি এক গ্লাস পানি স্পর্শ করব না। এরকম জেদ করে বসে আছেন? আমি বরাবরের মতো একটু জেদি ভাইয়া। আচ্ছা। আমার যখন রাগ ওঠে আমি তখন নিজের মাথায় আঘাত করি, নিজেকে বেশি আঘাত করি, আমি কারোর প্রতি আমার কোনো ক্ষোভ আক্ষেপ এগুলো থাকে না। ওহো, তো এইটা কি আপনার ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা থেকেই ছিল। মাথায় আঘাত করতে করতে তো এখন এক পর্যায়ে কিছুই মনে রাখতে পারি না তেমন আগের মতো। তো নিজের উপর নিজে আঘাত করতেছে, বলতেছে না ঢং করতেছে, এগুলা নাটক। দেখেন এই বিষয়গুলো, ওর যেটা হয়েছে, ওর বাবা এবং মা দু জায়গা থেকে ওর যেহেতু তো এই যে মাথায় সেলফ হিট যে ব্যাপারটা এসছে, এটার কিন্তু অনেক বড় সায়েন্টিফিক ব্যাখ্যা ভাই আছে। আমি একবার সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিলাম। তারপরে কি হলো? আপনি তো হচ্ছে যে নানা কাপড় চোপড় গুছাইলো, আমি 3 দিন খাই নাই, নাটক নাটক করতেছে, এগুলো সব অ্যাক্টিং। মরে যা, মরতে পারতেছিস না কেন, নামাজের মধ্যে সিজদা দিয়ে দে, আল্লাহ তুমি ওরে নিয়ে যাও, আমার নানির দোয়া। আপনি দেখেন আমার চোখ দিয়ে পানি আসবে না ভাইয়া, এত পরিমাণ কান্না করছি আমি ছোটবেলার থেকে, আমার চোখ দিয়ে এখন আর পানি আসবে না। এত পরিমাণ অভিশাপ দিয়েছে আমারে ছোটবেলা থেকে ভাইয়া, এখন আমি নিজে চলতে পারি না, খাইতে পারি না, আমার সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা। আমি যে 2 বেলা খাবো, 1 বেলা খেয়ে 3 বেলা না খেয়ে আমি ভার্সিটির ক্লাস করি, ওরা আমার সর্বস্ব কেড়ে নিছে। তো ওরা বলতেছে যে দিয়াসো ওরে দিয়াসো, ও মরে যাবে, ও যেখানে যাইতে চাচ্ছে ওখানে দিয়ে আসো। পরে আমি তো চলে গেলাম, যাওয়ার পরে আমার নানা আমারে মাঝে মাঝে ফোন দিত, কথা বলতাম, এই তো। তো কোথায় ছিলেন ওই সময়টাতে? আমি আমার বান্ধবীর বাসায়। ওখানে থেকে কোচিং করতেন? জি, পাহাড়তলিতে। আচ্ছা। ওখানে
থেকে ওদের ওখান থেকে যাওয়া আসা করতাম। আমার মধ্যে আমার মুভমেন্টে সমস্যা হয়, কিন্তু আমি মানুষের হেল্প নিয়ে হোয়াইট ক্যান সাদা চড়ি ব্যবহার করে আমি ওইভাবে হ্যাঁ। চলে যেতাম। তো কোচিং এর জন্য আমার একটা অ্যামাউন্ট দরকার। হুম। ওই অ্যামাউন্টের জন্য আমি যেহেতু একটা একটু বড় অ্যামাউন্ট 10,000 15,000 আমাদের ব্লাইন্ডের জন্য কিছুটা কনসিডার করে ওখানে। হুম। তো আমি হচ্ছে যে স্যারকে জানাই, স্যার বলে যে তুমি আবারও ইপসাতে যাও, ইপসাতে বলো। আমি ইপসার যে বড় ভাই সভাপতি আরিফ ভাই, রাশেদ ভাই, ওনাদেরকে জানাইছি, ভাইয়া আমার তো আবার এখন ভার্সিটির পরীক্ষা সামনে, আমার তো এখন কোচিং এর একটা ফি লাগবে, তুমি অ্যাপ্লাই করো। পায়েল, যতদিন আমাদের প্রজেক্ট থাকবে ততদিন আমরা ইপসা তোমার পাশে আসি। তো আমি অ্যাপ্লাই করলাম, ওখান থেকে আমাকে ওনারা 8,000 টাকা দিল। ডিএসএস চট্টগ্রাম, এটা ঢাকা শাখা আছে, ওইখানকার সভাপতি আবার ফেরদৌস আলম ভাই, ওনাকেও ফোন দিলাম। ভাইও আমাকে 7 থেকে 8,000 টাকার মতো 8,000 টাকা একটা অ্যামাউন্ট বিকাশে পাঠাইছে, আমার মনে আছে এখনো। ওই টাকাটা নিয়ে আমি কোচিং এ ভর্তি হয়েছি, চলতেছে এভাবে। তো ফেব্রুয়ারি 21 কিংবা 23 তারিখটা আমার মনে নাই, ওই তারিখে আমার রেজাল্ট দিল, আমি জিপিএ 5 পেয়েছি। ওয়াও। জিপিএ 5 পেয়ে আমার তো মানে আমি আমার লাইফে মনে হচ্ছে এটা আমার ছোটবেলা থেকে আমার একটা প্রাপ্তি, আমার আর কিছুই লাগবে না। ওই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। মানে এত প্রতিকূল পরিবেশের মধ্যেও জিপিএ 5। তো পরে আমি সর্বপ্রথম আমার নানারে জানাইছি, আমার নানা তো সেই খুশি, আমার নানা আমার আম্মুরে জানাইছে, আমার ফ্যামিলিতে জানাইছে। তো আমার একটা মামা একটা খালামণি, আমার খালামণি 2টা ছেলে, তো আমার খালামণির যে বড় ছেলে ও আমার 1 বছরের জুনিয়র, আমার কাজিন, ও আমাকে ফোন দিয়ে বলছে, আপু তুই নাকি জিপিএ 5 পাইছস? আমি বলি হ্যাঁ। সত্যিই নাকি মিথ্যা? আমি বলি ওমা, এটা তুই আমার রেজাল্ট দেখ, আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, বলে কি প্রমাণ দে। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখ। পরে এটা দেখে আমার মার কাছে আবার মানে আমার ফ্যামিলি তো বরাবরের মতো আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ ছোটবেলা থেকে করতো, আমি নাকি উপরের দিকে তাকায়, আমি অন্ধ, আমার চোখ নড়ে। আমাকে আমার এলাকার মানুষরা অনেকে আছে যে আমার আত্মীয়র মধ্যে মানে অন্ধ অন্ধ বলে ডাকতো। আহারে। ছোটবেলা থেকে আমি অন্ধ অন্ধ শব্দটা শুনে বড় হয়েছি। তো আমার কাজিন বলতেছে যে অন্ধ তো A+ পাইছে, আরে এটা কি সাধারণ A+ নাকি জিপিএ 5? আমার মা বলতেছে এভাবে বলতেছস কেন, আজকে যদি তুই A+ পাইতি তোর জন্য তো সবাই মানে উৎসাহে উৎফুল্লে পুরা পরিবার মেতে থাকতো। তো এগুলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, আম্মু হচ্ছে যে নানারে জানাইছে, নানা আবার আমারে জানাইছে। আমি বলি বাদ দাও। প্রথম আলোতে স্যারকে যখন জানাইছি, আমার সামাদ স্যার, স্কুলের প্রিন্সিপাল স্যার, যে আমার ছোটবেলা থেকে এইচএসসি পর্যন্ত আমার মাথার উপরে একটা হাত ছিল, তো স্যার হচ্ছে যে খুশি হয়ে সবাইকে জানাইছে। আমার যারা পরিচিত ছিল আমি তাদেরকে জনে জনে মানে ফোন করে করে জানাইছি। সেদিন আমি পুরা দিনটাই আমার মানে সবার সাথে শুধু কলে কমিউনিকেশনের উপরেই গেছে। তো প্রথম আলো এবং সমকাল 2টা নিউজ পেপারে স্যার হচ্ছে যে তাদের সাংবাদিকদের সাথে যোগাযোগ করছে, আমাকে নিয়ে একটা নিউজ হবে, যেহেতু আমার এত বড় একটা প্রাপ্তি। পাশাপাশি হচ্ছে যে আমার একটা ইয়া ছিল, যেহেতু এত আর্থিক সংকটের মধ্যে আমি কিভাবে আমি সামনের দিনগুলো চালাবো। স্যার তখন রিটায়ার্ড হয়ে গেছে, স্যার হচ্ছে যে আর আমার পড়াশোনার খরচটা আর বহন করতে পারবেন না। সো এটা মিন করে আপনাকে নিউজ করা হয়েছে জি, প্রথম নিউজ আলো করা এবং হয়েছে। সমকালে। জি, তারপর? যাতে পুরো দেশের মানুষ, উচ্চবিত্ত যারা আছে তারা আমাকে একটা হেল্প করে। আমার জীবন গল্প ওখানে তুলে ধরা হয়েছে। বসন্তের বার্তা নিয়ে এলো অদম্য পায়েলের জীবনে, এরকম একটা কন্টেন্ট ছিল। তো তাদেরকে আমি ইন্টারভিউ দিলাম, ফোনেই দিলাম। তো নিউজটা হওয়ার পরে আবার হচ্ছে এটা আমি আমার নানাকে বলছি। আবার আমার নানারা হচ্ছে যে ওইটা দেখে পরিবারের সবাই ক্ষিপ্ত, হ্যাঁ ও এগুলা জানাইছে, পুরা দেশবাসীর কাছে আমাদের মান সম্মান ইয়া করছে, ওরে কি করি নাই, ছোটবেলা থেকে তো ওরে যতটুকু হোক দেখছি। পর আমার কাজিন বলতেছে, দেখছো, তোমরা বলো, তোমরা বললে আমি ছেলে পেলে নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে ওই বেডিরে আমি কিডন্যাপ করে ওই মেয়েরে কিডন্যাপ করে নিয়ে আসবো। কে বলেছে এটা? আমার কাজিন। ভাইয়া ওই এইচএসসির পর ওই যে আমি কোচিং করতে আমার বান্ধবীর বাসায় গেলাম, এই থেকে অনার্স সেকেন্ড ইয়ারের আগ পর্যন্ত আমি পুরাই একটা অনিরাপদের মধ্যে ছিলাম। আপনার এই রিপোর্টটা হওয়ার পরে? জি। এই রিপোর্টে কি ছিল? ওই রিপোর্টে আপনাকে যা বলছি আমার ছোটবেলা থেকে ফার্স্ট টু লাস্ট সবকিছু তুলে ধরা হয়েছে। আমার ফ্যামিলির শারীরিক নির্যাতন থেকে শুরু করে প্রথম আলোতে? জি, আমার উপর যা আমরা রিপোর্টটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। সো এটা একটা ডকুমেন্ট, বিশাল ডকুমেন্ট, এবং এটার পরে আপনার পারিবারিকভাবে আপনার সমস্যা তৈরি হয়। জি। আচ্ছা, তারপর? তো আমার কাজিন বলতেছে যে ওরে আমি কিডন্যাপ করে নিয়ে আসবো। ওই যে আমার এইচএসসি কোচিং এর সময় একটা ষড়যন্ত্র হয়েছিল যে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখবে,
3 দিন 4 দিন আসতে দিবে না, খাওয়া দাওয়া করতে দিবে না, তাহলে আমি আপনি ঠিক হয়ে যাব। এদের ষড়যন্ত্রের অভাব নাই। তো ওই রিপোর্টে হচ্ছে যে আমাকে নিয়ে নিউজ করার পরে সবাই জানাজানি হয়েছে। আমার বাবার পরিবার, আমার ওই যে সরি আমার দ্বিতীয় যে আঙ্কেল, ওনাকে তো বাবা ডাকেন না আপনি, দ্বিতীয় মানে আপনার মার দ্বিতীয় হাজবেন্ড। হ্যাঁ আমার মার দ্বিতীয় হাজবেন্ড, ওনার পরিবারও জেনে গেছে? হ্যাঁ উনিও জেনে গেছে। এর আগ পর্যন্ত জানতো না যে আপনার মায়ের আপনি সন্তান? না, আমার খালামণির সন্তান ছিলাম আমি, এটা জানতো। মানে আমার মাকে আমি খালা ডাকতাম, আমার খালামণিকে আমি মা ডাকতাম। আমার মা আমাকে তার সন্তান হিসেবে পরিচয় গোপন করছে, শুধুমাত্র তার বিয়ে সংসারের জন্য। অবশ্যই। তারপরে কি হলো জানাজানির পরে? জানাজানির পরে কিছুই হয় নাই, তাকে বলছে যে এটা জানানো দরকার ছিল। আচ্ছা যাই হোক, ওই মেয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ করা যাবে না, ওই মেয়েকে এখানে আনা যাবে না, আনেই নাই, আনবেও না। এখনো আমার মার সাথে তো আমার কোনো প্রকার কমিউনিকেশন নাই। ওই যে নানার মোবাইল থেকে আগে আমি কল দিলে কোনো রকম কথা বলে না বলে ওই রকম বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলা বলে। ওকে, তারপর? আসলে আমার মার কথাগুলো উঠলে ভাইয়া আমি, আচ্ছা যাই হোক। আপনার বাবা যোগাযোগ করে নাই? না, বাবা যোগাযোগ করে নাই। বাবা বিদেশে আরেকটা বিয়ে করছে, বাবার ওখানে তো একটা সন্তান আছে। আমি আর বাবার খোঁজ খবর কিছুই জানি না ভাইয়া। ওই সালিশের পরে আসলে লাস্ট, হ্যাঁ আমার মার ডিভোর্সের পর ওই যে 2-3 বছর পরে শুনতে পাইলাম আমার বাবা একটা বিয়ে করছে, ওখানে একটা সন্তান আছে। কারণ আমার বাবা মা ছিল আবার আপন খালাতো ভাই বোন, বুঝতে পারছেন? তো ওই সূত্রে ওই সূত্রে কিছু খবর আর কি কানে আসতো। তো আমি তো হোস্টেলে চলে গেলাম। পরে আমার সাথে এদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো কথা হয় নাই। পরে আমার ইউনিভার্সিটির অ্যাডমিশন শুরু হইলো। তো শুরু হওয়ার পরে শুরু হয়ে গেল আমার আসল যুদ্ধ। আমার মাথার উপর কোনো হাত নাই, কারণ আমার যমুনা ব্যাংকের যে স্কলারশিপটা আমি পাই মাসে 2,000 টাকা, ওই স্কলারশিপ দিয়ে আমি কি করব? খাবো নাকি ভর্তি ফি করবো? ভর্তি ফি ছিল তখন 8,060 টাকা। ওই ভর্তি ফিটা আমি বহন করার জন্য আমি হচ্ছে যে আবার ভার্সিটির আপুদেরকে ভাইয়াদেরকে জানাই। ওনারা হচ্ছে যে বললো যে তুমি ইপসাতে যোগাযোগ করো। তো ইপসাতে তো খুব কম অ্যামাউন্ট আমাকে দিয়েছিল, 3,000 টাকা। পরে হচ্ছে যে ওই যে আমি সিটি কলেজ, আমি আবার ভার্সিটিতে তো চান্স হওয়া না হওয়া একটা ভাগ্যের ব্যাপার। আমি ওই জন্য হচ্ছে যে গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম, আমি ওখানে আবার অ্যাডমিশন নিয়ে রাখছি। যদি ভার্সিটিতে চান্স না হয় আমি ওখানে পড়াশোনা করব। ভর্তি ফি ছিল 4,500 টাকা। প্রথম আলো নিউজটা স্যারদেরকে আমি দেখাইলাম। দেখার পরে হচ্ছে যে ওখানে বিভাগীয় প্রধান সুলতানা ইয়াসমিন ম্যাম, আলমগীর স্যার, ফারুক স্যার, ওনারা সবাই মিলে আমার ভর্তিটা করালো। ক্লাস করি নাই, মাঝে মাঝে যাইতাম। কলেজের স্যারদেরকে আমার খুব ভালো লাগতো, তো স্যারদের সাথে একটা বন্ডিং হয়ে গেল। এখন আমি ফারুক স্যারকে শেয়ার করলাম যে স্যার আমি তো এখানে ভর্তি হয়েছি, কিন্তু আমার ইন্টেনশন হচ্ছে পাবলিকের দিকে, আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি অলরেডি প্রিপারেশন নিচ্ছি, আমার সামনে অ্যাডমিশন, স্যার আমাকে সহযোগিতা করেন। স্যাররা বলতেছে মেহরুনেসা তোমরা যাইও না, তুমি যাইও না। আলমগীর স্যার বলতেছে পায়েল আমি আগামী 5 বছর মাস্টার্স পর্যন্ত তোমার ফ্রিতে পড়াশোনার দায়িত্ব নিব, ভর্তি বেতন সবকিছু মকুব করে দিব। কিন্তু আমি স্যারের কথা শুনি না, কারণ আমার পাবলিক ভার্সিটিতে পড়ার ছোটবেলা থেকে ড্রিম ছিল, আমি বড় হয়ে ভালো কিছু করব। তো সেই ড্রিম আর হইলো কই। যাই হোক, ফারুক স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি অ্যাডমিশন টেস্ট দাও, দেওয়ার পরে দেখা যাবে। ভাইবা হইলো, ভাইবা হওয়ার পর অ্যাডমিশনের ডেট আসলো, আমি স্যারকে জানাইলাম। স্যার আমাকে 5,000, ফারুক স্যারই একান্ত আমাকে 5,000 টাকা দিয়ে হেল্প করলো। তারপরে সিটি কলেজের বিভাগীয় প্রধান সুলতানা ইয়াসমিন ম্যাম, আলমগীর স্যার, ওনারা সবাই মিলে ওই পুরা টাকাটা আমাকে হচ্ছে যে পেড করে দিল হচ্ছে মোট 12,000 টাকার মতো। ভর্তি কমপ্লিট হইলো। পরে এখন থাকার চিন্তা, ভর্তি তো হইলাম, থাকা খাওয়ার চিন্তা। আগে থাকা ম্যানেজ করতে হবে, আমি তো ব্যাচেলার ভাড়া দিয়ে বা মেসে থেকে আমার পক্ষে সম্ভব না। পরে ভার্সিটির আপুদেরকে জানাইলাম, সেটা ইউনিভার্সিটির একটা অর্গানাইজেশন ছিল আছে, এটা ব্লাইন্ডদেরকে নিয়ে ফর ডিসেবল এম্পিয়ারদেরকে নিয়ে কাজ করে। শ্রুতি লেখক সংগ্রহ থেকে শুরু করে আমাদের যারা ভিজুয়াল এম্পিয়ার্ড আছে তাদের হচ্ছে যে ফর্ম পূরণ করে দেওয়া, এবং হচ্ছে যে তাদের ভার্সিটি রিলেটেড যেসব কাজগুলো আছে আর কি সবকিছু। তো আমি জানাইলাম যে আপু আমাকে হলে থাকার ব্যবস্থা করে দেন। তো আমি হামিদা আক্তার নিশা আপু, প্রথমে উনি ক্যান্টনমেন্ট পাবলিকে জব করেন, ওনার কাছে ছিলাম কিছুদিন। থার্ডায়ের মিম আপু, ওনার কাছে এভাবে মিলাই ঝুলাই থাকতে শুরু করলাম। নভেম্বরে গিয়েছিলাম আর কি। তো ডিসেম্বরের 1 তারিখে আমার ওরিয়েন্টেশন ক্লাস, আপুরা কিছুদিন আমাকে খাওয়াইছে। এখন কন্টিনিউ কে কাকে খাওয়াবে? সামাদ স্যারও রিটায়ার্ড, আর সংগঠনগুলা যা হেল্প করার ভাইয়া আমাকে তো যথেষ্ট করছে, আর কতটুকু সম্ভব। পরে আমি তো
আমার পড়াশোনা প্রায় হুমকির মুখে। পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপে একটা পোস্ট করেছিলাম, আমাদের ভার্সিটি গ্রুপে। হুম। আমার সবকিছু তুলে ধরে এখন আমি 2 বেলা খেতে অন্তত আমার খাওয়া পড়ার খরচটা তো আমার লাগবে। তো কোথায় অ্যাডমিশন দিলেন আপনি? চিটাগং ইউনিভার্সিটি। চিটাগং আমি ইউনিভার্সিটি। ফোকাসে কোচিং করেছি ঠিকই সব ভার্সিটির জন্য। হ্যাঁ। আমি অন্যান্য ভার্সিটিতে ফর্ম তোলার সুযোগ আমার হয়নি, কারণ অনেক ব্যয়বহুল ছিল। ঢাকায় যাওয়া, পরীক্ষা দেওয়া, ফর্ম তোলা, 1000 টাকা করে না কত টাকা করে জানি একটা ফর্মের দাম। সো এটার কারণে আপনার অন্যান্য ওই জন্য পাবলিক শুধু ইউনিভার্সিটি, একটা ভার্সিটিতে 2টা ইউনিটে, বিএ এবং ডি ইউনিটে আমি ফর্ম তুলেছি। সেটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি। হ্যাঁ। তো অ্যাডমিশন দেওয়ার পরে আমার রেজাল্ট হওয়ার পরে হচ্ছে যে বি ইউনিটে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার এবং ডি ইউনিটে হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স, এই 2টা সাবজেক্টে আমি চান্স পেয়েছি। আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট সাবজেক্টটা চুজ করে আমি হচ্ছে যে স্যারদেরকে জানাইছি। তো এখন আমি তাদেরকে শেয়ার করলাম যে আপু, আমার তো থাকার জায়গাও ম্যানেজ হইলো, সবকিছু হলো, কিন্তু আমার 2 বেলা খাওয়া পড়া, এই যে ডিপার্টমেন্টে আমি যাব, আমি তো দেখতে পাই না। আমি একা একা হেঁটে আমি ক্লাসে যাইতে পারবো না, কারণ আমার হল থেকে আমার ডিপার্টমেন্টে রিক্সা ভাড়া 10 টাকা করে, আসা যাওয়া 20 টাকা, এবং হেঁটে যাইতে আমার লাগে 15 মিনিট। তার গাড়ির রাস্তা পার হইতে হয়, তো আমার রিক্সা দিয়ে যাতায়াত করতে হবে। সপ্তাহে 5 দিন ক্লাস হয়, রবি থেকে বৃহস্পতি। তো মান্থলি আমার 6 থেকে 700 টাকা আমার হচ্ছে যে রিক্সা ভাড়া দরকার হয় শুধু ডিপার্টমেন্টে যাওয়া আসার জন্য। এবার আপুদেরকে আমি জানানোর পরে বলতেছে আসলে তো এটা একটা ভাবার বিষয়, তুমি একটা কাজ করো, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে পোস্ট করো। আমি আবার কি করছি, আমার মাথায় একটা প্ল্যান আসলো যে আচ্ছা আমি ডিপার্টমেন্টের টিচারদেরকে জানাইলে কেমন হয়। আমি কি করলাম, আমাদের ডিপার্টমেন্টের এনায়েতুল্লাহ পাটোয়ারি স্যারকে জানাইলাম যে স্যার আমি তো ভর্তি হইলাম, আমার এরকম এরকম সমস্যা, সবকিছু তুলে ধরলাম সংক্ষেপে। স্যার বললো যে আচ্ছা মেহেরুন্নেসা, দেখো আমি তোমাকে একটা অ্যামাউন্ট দিতে পারি, কিন্তু ওইভাবে তো আমার মানে তোমাকে হেল্প করা সম্ভব না, তুমি হচ্ছে যে দেখো কোথাও অ্যাপ্লাই করো। স্যার আমাকে 3000 টাকা দিছে। চেয়ারম্যান স্যারকে জানাইছে, তখন সাবেক চেয়ারম্যান ছিলেন মোস্তাফিজুর রহমান সিদ্দিক স্যার। স্যার বলতেছে ও তো এখনো নতুন এখানে, তেমন পার্মানেন্টলি ওর ক্লাসও শুরু হয়নি, দেখবো পরে আমরা ভেবে দেখবো। পরে ওইটা নিয়ে আমি চলে আসি হতাশ হয়ে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে পোস্ট করি যে আমি ভিজুয়াল ইম্পেয়ার্ড, আমার ছোটবেলা থেকে বাবা মা নাই, এরকম সবকিছু সংক্ষিপ্ত আকারে তুলে ধরে ওখানের সবাই দেখছে। পরে সবাইকে মেনশন দিচ্ছে। ওখানে একটা সংগঠন আছে, উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যাদের স্টুডেন্টদের আর্থিক সমস্যা, তারা 2 বেলা খাবারের ব্যবস্থা করে থাকে স্টুডেন্টদের জন্য, আর্থিকভাবে যারা অসচ্ছল। তো ওখানে আমাদের হলে আবার জানুয়ারি মাস থেকে অনার্স সেকেন্ড ইয়ার 1.5 বছর পর্যন্ত আমি উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সাপোর্টটা আমি নিয়েছি। তারা আবার আমাকে একটা মেধাবৃত্তিও দিয়েছে 5000 টাকা। 2 বেলা করে খাবার তারা দিয়েছে আপনাকে? জি, অনার্স ফার্স্ট ইয়ারে তারা আমাকে একটা মেধাবৃত্তিও দিয়েছে। তো ওই খাবারের চিন্তাটা ভাইয়া ছিল না। যমুনা ব্যাংকের 2000 টাকা আসতেছে, কোন রকম টেনে টুনে তো চলেই যাচ্ছিল। সংগঠন তো আর বেশি দিনের স্থায়িত্ব থাকে না, আর এটা স্টুডেন্টরা চালায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেহেতু চালায়, ওইভাবে টাকা উঠায়, মনে হয় 1-2টা ডোনেশন তারা পায় ওইভাবে আর কি। তো আস্তে আস্তে তারা আমাকে বলতে থাকে, মেহেরুন্নেসা দেখো এইভাবে তো আমাদের সংগঠনের প্রজেক্ট শেষ, তোমার খাবার সীমিত, তুমি যে 1 মাস খাইতা তুমি এখন 10 দিন খাইতে পারবা, আর বাকি 20 দিন তোমাকে তোমারটা বহন করতে হবে। ভাই আমি 10 দিন খাইতাম, বাকি 20 দিনের মধ্যে সকালের নাস্তাও করতাম না, রাতের খাবারও খাইতাম না, শুধু দুপুরের খাবারটা খাইতাম। ওভাবে আমি ক্লাসে যাইতাম, সেন্সলেস হয়ে পড়ে যাইতাম, রুমের মধ্যে বেশ কয়েকবার সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম খাবারের যে অভাব সেটার জন্য। আমার ড্রেস আপ, কাপড় চোপড় এগুলো তো দূরে থাক, মাসিক যে তেল সাবানের ব্যবস্থা ওইটা করতে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছি, তখন রাইটারকে কোনো টাকা দিতে হয়নি, কারণ হচ্ছে যে তখন যেহেতু নতুন ছিলাম স্টুডেন্ট হিসেবে, এজ এ সবাই আমাকে মোটামুটি হেল্প করছে। অনার্স প্রথম বর্ষে পরীক্ষাগুলা 12টা কোর্স ছিল, 12টা পরীক্ষার মধ্যে 10টা পরীক্ষা দিয়েছি, আর 2টা পরীক্ষা আমি দিতে পারি নাই। ওই যে 10টা পরীক্ষায় শ্রুতি লেখকে টাকা দেওয়া লাগেনি, আর 2টা পরীক্ষায় মানে একটা রাইটার পাইছিলাম, রাইটার আমার বলছে যে 500 টাকা করে তাকে দেওয়া লাগবে, না হলে সে পরীক্ষা দিয়ে দিবে না, 1000 টাকা। তো 2টা পরীক্ষা না দিয়ে আমি সাপ্লি রাখছি। অনার্স ফার্স্ট ইয়ারে আমার রেজাল্ট আসছে 2.56। 2টা পরীক্ষা দিতে পারি না, এগুলো আমি সেকেন্ড ইয়ারে দিছি। এবার টিচাররা বলতেছে তুমি পরীক্ষা দাওনি, এমনিতেই তোমার
এত সমস্যা, তাহলে তুমি অনার্স সেকেন্ড ইয়ারে তোমার 10টা কোর্স, তুমি আরো 2টা পরীক্ষা সাপ্লি রাখছো, এই 2টা পরীক্ষা মিলাইয়া তুমি 12টা পরীক্ষা সেকেন্ড ইয়ারে কিভাবে দিবা? দিতে হয়েছে ভাই, আমি কি করব, কিছু তো করার নাই। অনার্স সেকেন্ড ইয়ারে উঠলাম, উত্তরণ থেকেও খাবার বন্ধ হয়ে গেল। বাকি যে 10 দিন খাইতাম ওইটাও 1-2 মাস দিয়ে ওনাদের প্রজেক্ট শেষ, ওনারা বন্ধ করে দিছে। এবার পুরা মানে অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমার জীবনের আস্তে আস্তে এখন মানে আমার পড়াশোনা হুমকির মুখে। মনে হচ্ছে যে আমার জীবন থেকে সবকিছু আস্তে আস্তে নিভে যাচ্ছে। আমি আমার ডিপার্টমেন্টে রেগুলার ক্লাস করি নাই। অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পর জুলাইয়ের আন্দোলনের আগ পর্যন্ত আমি 3 মাস ক্লাস করি নাই। আমি জুলাইয়ের পরে যে ছুটিটা ছিল, এরপরে যে ক্লাসগুলো হইলো আমি ক্লাস করতে পারি নাই, শুধু পরীক্ষা দিছি। টিচাররা আমাকে প্রশ্ন করলো, মেহেরুন্নেসা তোমার অ্যাটেন্ডেন্স 20%, ক্লাস করনি কেন? স্যার হে অবস্থা, স্যারদেরকে সবকিছু শেয়ার করেছি। পরে আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা আসলো, আমার 12টা পরীক্ষার জন্য তখন অনার্স সেকেন্ড ইয়ার থেকে আমার টাকা লাগবে, কারণ অনার্স ফার্স্ট ইয়ারে আমি টাকা ছাড়া পরীক্ষা দিছি রাইটার দিয়ে, আমার রেজাল্ট ভালো হয়নি, কারণ সেভাবে লিখে দিতে চাইনি। একটা অ্যামাউন্ট যদি আমি রাইটারকে দেই তাহলে তারা একটু মনোযোগ সহকারে পরীক্ষাগুলো আমাদের ব্লাইন্ডদের দিয়ে দেয়। মানে অনেকে আছে, আবার অনেকে মানবিকতা থেকে দিয়ে দেয়, আছে না মানুষের মধ্যে পার্থক্য। তো আমার সেকেন্ড ইয়ারে আমি সিদ্ধান্ত নিলাম যে এভাবে দিলে তো আমি ইয়ার ড্রপ যাবে, যেহেতু ফার্স্ট ইয়ারেও 2টা পরীক্ষা দেই নাই, হয় পরীক্ষা দিব নাইলে দিব না। ডেলি 500 টাকা করে রাইটারকে দেওয়া লাগবে, 6000 টাকা, 7000 টাকা, কিভাবে পরীক্ষা দিব? আমার টাকা তো ম্যানেজ হয় না। আমি সবাইকে জানাই, কোথা থেকে আমার মানে এরকম হেল্প আসতেছিল না। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি কি গ্রুপে পোস্ট করব নাকি সংগঠনকে জানাবো। ওই আবার ইফসাকে জানাইলাম। ইফসার প্রজেক্ট ওই যে জুলাই আন্দোলনের পরে তো সবাই আস্তে আস্তে ক্ষয়ক্ষতির মুখে না, ডোনেশন শেষ। ওনারা বলতেছে দেখো এখন তো নিজেরটা নিজেকে করে নিতে হবে। তখন আমি প্রীতিলতা হলেই ছিলাম। আমি ডিসাইড করলাম যে না, আমি মরেই যাব। একদিন রাত 12টার সময় আমি রুম থেকে বের হয়ে আমার বান্ধবীকে বলছে, দোস্ত আমি একটু ঘুরে আসি, হাসি মুখে। কই যাবি তুই এত রাতে? তুই তো কোনোদিন রুম থেকে বেরোস না। মানে ওরা ফান করতেছিল, এই তুই কি রিলেশন করিস, যে এমন এরকম যে কারোর সাথে? তোরে তো কোনোদিন দেখি নাই যে মেয়ে ফোনে চালাস না সারাদিন, বিছানায় শুয়ে শুয়ে ভাইয়া কান্নাকাটি করা ছাড়া। পুরা হলের মেয়েরা জানে, পুরা ক্যাম্পাস জানে যে আমি পায়েল কি পরিমাণ কান্না করছি। কোন হলে থাকেন আপনি? আমি এখন বর্তমানে আছি শামসুন্নাহার হলে, এটাই তো আপনার অ্যাটাচমেন্ট? রুম নাম্বার 108। শামসুন্নাহার হলে, হ্যাঁ। তারপর অ্যাটাচ খালাদা জিয়াই, বাট আমাদের অ্যাপ্লাই করার পরে অনলাইনে 4টা হল আসছে। 4টা হল আসার পরে আমি হচ্ছে শামসুন্নাহারটাই চুজ করেছি। ওকে। এর আগে মানে সাময়িকভাবে প্রীতিলতায় সিট নিয়েছি, যেহেতু অ্যালোটেড ছিলাম না। তো রুম থেকে বের হওয়ার পর আমি বলি, আরে না আমার মন খারাপ, আমি আজকে একটু ছাদে যাই। তো বলতেছে আচ্ছা যা। পরে আমি ছাদে যাওয়ার পরে 5 তলার ছাদ, আমাদের 2টা ছাদ ছিল ক্যান্টিনে, একটা 2 তলার ছাদ ছোট ক্যান্টিনের ছাদ, আর একটা 5 তলার ছাদ। আমি ওটাতে উঠে রাসপিয়াকে মেসেজ দিচ্ছি যে আমার বান্ধবীর নাম রাসপিয়া, রাসপিয়া আমাকে ক্ষমা করে দিস, আমি অনেক ভুল করছি, আমি চলে যাচ্ছি। ভাইয়া আপনি বিশ্বাস করবেন, মানে 2 মিনিটের বাকি না, ওই মেয়ে মনে হয় কিছুটা বুঝতে পারছে। ও বাংলা ডিপার্টমেন্টে, ও আমার খুব ক্লোজ, ভার্সিটি লাইফে ওই আমার ফার্স্ট ফ্রেন্ড। ওই মেয়ে মানে পরক্ষণে এসে আমাকে পেছন থেকে, আমি মানে লাফ দিতে যাব, ওই 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আমি মোবাইলটা ছুঁড়ে মারছি নিচে, নিজেকে শেষ করে ফেলবো। আমি পরীক্ষা দিতে পারবো না। আমার যে মেয়ের কোনো আশ্রয় নাই, তো ছোটবেলা থেকে মেসে হোস্টেলে এর বাসায় ওর বাসায় থেকে বড় হয়েছি, নিজের পরিবারে আমার জায়গা নাই, ভার্সিটি পাস করে আমি কোথায় যাব? আমি 2 বেলা খেতে পারতেছি না। একটা মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে? এবং কাউকে বলতেও পারছেন না, সে কাউকে বলতেও পারতেছি না। মানুষে আমাকে শুধু সিম্প্যাথি দেখাতো, সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর কাছে ভরসা রাখো। এমন গণ্যমান্য কোনো ব্যক্তি নাই যে আমার পরিচিত। আমি কোথায় যাব, কাকে শেয়ার করব? গভর্নমেন্ট বলেন, নন গভর্নমেন্ট বলেন, উচ্চবিত্ত মানুষ সবাই, অনেকে আছে না হেল্প করে, কিন্তু আমার ওরকম কোনো মানুষের একটা সোর্স লাগে। কিন্তু আমি খুব চাপা স্বভাবের ভাইয়া, ছোটবেলা থেকে। এই 24 বছর বয়সে এসে আজকে সবার সামনে আমি এই গল্পটা তুলে ধরতেছি। এর আগে ওই যে প্রথম আলোতে নিউজটা হয়েছিল, লেখালেখি হয়েছিল, ওইটাই আমি কাউকে সরাসরি কোনোদিন বলিও নাই যে আমার প্রথম আলোতে লেখালেখি হওয়ার পর আপনার স্কলারশিপ আসেনি কোথাও থেকে? না ভাইয়া, আমি শুনছি প্রথম আলোতে নাকি তারা একটা ফান্ড মান্থলি স্কলারশিপ দিয়ে হেল্প করে, কিন্তু ওখানে নিউজ হওয়ার পরে আমি ওনাদের সাথে যোগাযোগ করছি। যে কোনো টিভি চ্যানেলে বা মিডিয়াতে এরকম পত্রিকা ছাপানোর পরে মানে একটা সাপোর্ট পাওয়া যায়, ওই জন্যই স্যার আমাকে মানে দিয়েছিল রিপোর্ট। দিয়েছিল। আমার উদ্দেশ্য এটা। এমনকি আমি হচ্ছে যে তাদেরকে বলেছিও, ভাইয়া আমাকে
অন্তত 2 বেলা খাবার জন্য আমার বেশি অ্যামাউন্ট না ভাইয়া, আমি এখনো বলি তখনও বলেছি, মাসে 4,000 টাকা হইলে আমি পাইলে অন্তত 2 বেলা খেয়ে পরে বাঁচতে পারবো ভাইয়া। সো ওই ব্যবস্থাটা হয় নাই আপনার, হয়নি। মানে প্রথম আলোতে নিউজ হওয়ার পরেও এটা হয় নাই। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, আমি আপনাকে, সুসাইড করতে গিয়েছিলাম। হ্যাঁ, তো তারপর মোবাইলটা ছুঁড়ে মেরে আমি বিল্ডিং থেকে মানে ছাদে হচ্ছে যে ওইভাবে রেলিং ছিল না, তো পাটা আমি এইভাবে দিব, ও আমাকে পেছন থেকে এভাবে ধরে বলতেছে, পায়েল তুই কি করতেছিস? আমি তো স্যার আমাকে রাসপি আমাকে স্যার, আমার তো প্রচুর রাগ ভাই, আমি ছোটবেলা থেকে আমি বলতে গেলে আমি নিজেকে নিজে বলে আমি একটা সাইকো। আমি কালকে রাতেও গতকালকে রাতেও আমি হচ্ছে যে মানে নিজের উপর নিজের চুল টেনে নিজে ছিঁড়ে ফেলতেছিলাম। কেন কেন আমার সাথে এমন হচ্ছে? পুরা হল খালি, ঈদে সব ফ্রেন্ডরা বাড়ি যাচ্ছে, আমি কেন যাইতে পারতেছি না? আমার ছোটবেলা থেকে কেন এইভাবে থাকতে হবে? সবাই ফ্যামিলির সাথে ঈদ করে, সবাই পরিবার নিয়ে, সবাই আমাকে জিজ্ঞেস করে পায়েল শপিং করবা না? পায়েল তুমি ঈদের ড্রেস নিছো? আমার মুখে কোনো জবাব নাই। যারা আমাকে চিনে না, আমার সাথে পরিচয়, স্যামসুনার আমি নতুন উঠছি, রুমমেটরা এখন জানতেছে, আচ্ছা পায়েল জানো আমরা না এইভাবে শপিং করছি, আমার খুব খারাপ লাগে। এগুলো বড় কথা না, আমি সেহেরি খাইলে ইফতার খাই না, ইফতার করলে সেহেরি খাই না। কালকে রাতেও আমি লাস্ট একটু ছোলা দিয়ে ইফতার করছি, রাতেও খাইনি, সেহেরিও খাইনি। আমার সারা জীবনটাই যাচ্ছে ওইভাবে, 1 বেলা খেয়ে 3 বেলা আমার না খাওয়া। তো ও আমাকে পেছন থেকে জড়াই ধরে বলতেছে, পায়েল এই কাজ করিস না, তুই সুইসাইড করতে যাচ্ছিস। আমি বলে, তোরে কে বলছে আমি সুইসাইড করতে যাচ্ছি? তুই আমার পার্সোনাল লাইফে ইয়া করবি না। ও সহ আরো কয়েকটা আপুকে ডেকে ওরা আমাকে রুমে নিয়ে গেছে। আমার সারা শরীর মানে অবস্থা খুব খারাপ, রাগ উঠলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কেমনে কেমনে যায় না, আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম। এরপরে আমার আর কিছু মনে নাই। সকালবেলা আমি দেখি আমি সিইউ মেডিকেলে ভর্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে, অক্সিজেন লাগানো, হাতে স্লাইন নিয়ে আসছে হলে। এরপর থেকে সবাই চোখে চোখে পাহারা দিচ্ছে। প্রীতিলতায় রুমমেটরা ছিল অনিয়মিত, এর কারণে বেশিরভাগ আমাকে শামসুন্নাহারে শিফট করে দিয়েছে। কারণ প্রীতিলতা হলে আমাদের ডিজেবল ব্লাইন্ডরাও তেমন ছিল না, শামসুন্নাহারে 8 থেকে 10 জন আমাদের ব্লাইন্ড মেয়েরা থাকে, আর হলে আমার রুমমেট যারা তারাও এখন নিয়মিত, ওই জন্য ওই হলে শিফট করা হয়েছে আমাকে। আমি সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছিলাম, এখনো বলি মাঝে মাঝে আমি বেঁচে থেকে কি করব, আমি মরে যাব। আমি সত্যি ভাই আমার লাইফটা আমার রাখতে ইচ্ছা করে না, আমি যদি মরে যেতে পারতাম আমার লাইফে, কারণ এরকম স্ট্রাগল আমি আর পারবো না করতে। আমি অনিরাপদ, কোনো গার্জিয়ান নাই, কোথাও গেলে এই যে বাংলাদেশে কত কত মেয়েদের কত কিছু হচ্ছে, আমাকে যদি কেউ এখন মেরেও রেখে দেয় বা যেমন করে কিছু করে রেখেও দেয়, আমি কাউকে বলতেও পারবো না। আমার অবাক লাগছে যে বাংলাদেশের এত রিনাউন্ড একটা পাবলিক ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়া একটা 3rd ইয়ারের একটা মেয়ে, তার লাইফটা এত ইনসিকিউর। আমি আমি নিজে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, মানে সেখানে তো আপনার ফ্রেন্ডরা থাকার কথা, হ্যাঁ, আপনার ফ্রেন্ডরা আছে তো, কিন্তু এতটা ইনসিকিউর হয় কিভাবে? কিন্তু আমি ডিজেবল। এখন সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। ভাইয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ভালো কথা। একটা মানুষের পিছনে আপনি কি সারাদিন টাইম দিতে পারবেন? আপনার ফ্যামিলি আছে ভাইয়া, আপনার পড়াশোনা আছে, আপনার টিউশন আছে, আপনার জব আছে। এখানে পাবলিক ভার্সিটিতে স্টুডেন্টরা ভাইয়া সবাই মোটামুটি স্ট্রাগল করে। আমরা পাবলিক ভার্সিটিতে শুধু পড়াশোনা করলে বিসিএস ক্যাডার হবো, এই বিসিএস ক্যাডাররাই কিন্তু এক সময় স্ট্রাগল করে তারা বিসিএস ক্যাডার হয়, এটা আমাদের মানতে হবে। আমি একটা চোখে না দেখা মেয়ে, কোন মেয়ে আমার পিছনে সময় দিবে ভাইয়া? যা খোঁজ খবর নেই কি অবস্থা, হাই হ্যালো, ডিপার্টমেন্টে গেলে করিডোর থেকে হাত ধরে নিয়ে যায়, এটাই তো অনেক। এটা তো আমাদের ফ্রেন্ডরা তো আমরা করেছি, কিন্তু কথা হচ্ছে যে আপনার ইকোনমিক সাপোর্টটার কি অবস্থা? আপনার ইকোনমিক্স একদম জিরো। আমার ইকোনমিক সাপোর্ট জিরো ভাইয়া, আমার ইকোনমিক সাপোর্ট। ও তো টিউশনিও পারে না, কাউকে পড়াইতেও পারে না। আমি তো ডিজেবল। আমি আপনার এখানে এসে সবার কাছে এটাই জানানোর জন্য এসেছি, এই বাংলাদেশে সবাই তো ভাইয়া আপনাদের ফ্যামিলিতে আপনারা তো সবাইকে অন্ততপক্ষে একটা জাকাত বা কিছু তো অন্তত দিয়ে থাকেন, অন্তত আমার 2 বেলা খাবারের ব্যবস্থাটা আপনারা করে দেন প্লিজ। আর আমার ভবিষ্যৎ জীবনে যদি সম্ভব হয় গভর্নমেন্টের কাছে আমার আকুল আবেদন যে আমি মাস্টার্সের, আমার আর 2 বছর আছে, আমি এখন অনার্স 3rd ইয়ারে, 4th ইয়ার মাস্টার্সের পর আমি কোথায় যাব আমি জানি না, আমাকে অন্তত একটা জব দিয়ে, আমি কম্পিউটার ভালো পারি ভাইয়া, আমি গান ভালো পারি ভাইয়া, আমাদের ডিজেবলদের একটা এক্সট্রা স্কিল ডেভেলপ আছে, সে আমাকে কর্পোরেট জব হোক, গভর্নমেন্ট জব হোক, যেভাবে হোক আমাকে একটা ব্যবস্থা করে দিয়েন ভাই। আমি আপনাদের সবার কাছে ও যখন ফার্স্ট আমাদের এখানে আসবে তখন আমাদের অফিস অ্যাসিস্ট্যান্টকে বলেছে যে ওর যাতায়াতের ভাড়াটা যেন দিতে হয়, তখন শোনার পরে আমি অবাক হয়ে গেছি যে ভাই আমি স্ট্যান্ডিং এ দাঁড়িয়ে এসেছি, আমি ট্রেনের টিকিট পাইনি, যাবো দাঁড়িয়ে। আমার যে ভলেন্টিয়ার আসছে তাকে আমার 1000 টাকা দিতে হবে। ও উনি আপনার ভলেন্টিয়ারের সাথে আসছে? ও ক্যাম্পাস থেকে আসছে, ওকে আমার খাওয়াইতে হবে, আমার তো এই জন্য আমার 2 থেকে 3 হাজার টাকা খরচ। যাই হোক,
আমি যে বিষয়ে ছিলাম, তো আমি সুসাইড অ্যাটেম্প করতে গেছি, আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় ওইভাবে। সবকিছু সবাই জানার পরে আমাকে শামসুন্নাহারে শিফট করা হয়। এই বিষয়গুলা শামসুন্নাহার হলে শিফট হওয়ার পরে সেকেন্ড ইয়ারের পরীক্ষার জন্য আমাকে হেল্প করছে কে হেল্প সৌম্য করেছে? দাস ভাইয়া, পলিটিক্যাল সায়েন্সে 16-17 সেশনের চট্টগ্রামের কি নাম? সৌম্য দাস তন্ত। উনিও ইপসাতে এখন ছোটখাটো একটা জব করেন। উনি ওনার ফ্রেন্ডদের কাছ থেকে চাঁদা তুলে পার্সোনালি আমাকে ওনার সেকেন্ড ইয়ার, আমি যাতে অন্তত সুইসাইড অ্যাটেম্পটা থেকে বাঁচতে পারি, ওই জন্য উনি আমাকে, ভাইয়ার অবদান আমি ভুলবো না। যেসব মানুষ আমার লাইফে অবদান আছে, আমার নানা আব্দুস সামাদ স্যার, ফারুক স্যার, ইপসা সংগঠন, ডিএএস, ভিপস, এই সংগঠনগুলোর অবদান আমি ভুলবো না। আর আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ফ্রেন্ড। উনি আমাকে কিভাবে খুঁজে বের করেছে আমি ঠিক জানিও না। ভাই ফেসবুকে আমি আপনাকে খুঁজে পেয়েছি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। আমার যে ভলেন্টিয়ার আসছে, ও হাটাজারি কলেজে পড়ে, ওর বাসা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেট। ও আমার এই বিষয়গুলো শুনে ওনার ফার্স্ট ইয়ার থেকে আমাকে চিনে। তো ও বলতেছে আমি আপনার ডর গল্পটা শুনছে, আমি গোলাম কিবরিয়া ভাইকে যে কোনো ভাবে হোক আমি বের করেই ছাড়বো। কিন্তু আমি তো হেল্প এপিসোড বন্ধ করে দিয়েছি সেই অনেক আগে থেকে। আমি কিন্তু জানতাম না যে আপনার এই গল্পটা এরকম একটা জায়গায় চলে যাবে। আমি সত্যি কথা বলি, আল্লাহ আসলে অনেক জিনিস আমরা হয়তো পরিকল্পনাতে রাখিও না, তিনি ঘটায় দেন। এখানে দেখেন উনি যে গল্পটা বলেছে সব কিছু ডকুমেন্টেড। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে খাবারের কষ্ট হতে পারে, এই রকম একটা অবস্থায় চলে যেতে হবে, এটা খোঁজ নিবেন, অনেকে এইভাবে না স্ট্রাগল করে। ডেফিনেটলি। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আজকে ও এসছে আপনার জাকাত থেকে ও যেন 2 বেলা খেতে পারে এরকম একটা অবস্থার জন্য। মানে এটা আমি একদম সয়ার টু আল্লাহ। আমি বারবার বলি আমার পুরো গল্পের জানার এই পার্টটুকু ছিল না, আমি জানতাম না, এবং আমি হেল্পিং এপিসোড বন্ধ করে দিয়েছি অনেক আগে। কিন্তু ওর যে গল্পটা, সেই গল্পে ওকে সাহায্য করা আমাদের, ওর গল্প যদি সত্য হয়ে থাকে আগাগোড়া, তাহলে এটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আমি বলবো মানে বাধ্য আমরা, যে একটা মেয়ে জন্মের পর থেকে আল্লাহ তাকে দৃষ্টিশক্তি দেয়নি, এবং সে এমন একটা জায়গায় পৌঁছেছে, এত স্ট্রাগল করে, এত ভয়ঙ্কর লেভেলের স্ট্রাগল করে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে একটা সাবজেক্টে পড়াশোনা করছে, এবং সেখানে সে 2 বেলা 2 মুঠো খাবার মতো অবস্থাতে নাই। এই জায়গাটা আমরা তো চোখে দেখি না। আমাদের গল্পে যেগুলো ডকুমেন্টস ছিল সেগুলো আমরা নিয়েছি। ওর ফ্রেন্ডরা আছে যাদের কথা এসছে, তাদের কাছ থেকে আপনারা চেক করতে পারেন। ও তো শামসুন্নাহার হলের রুম নাম্বার 108 নাম্বার রুমে থাকি আমি। শামসুন্নাহার হলে 108 নাম্বার করতে পারেন। প্রথম আলো রিপোর্ট সমস্ত কিছু এখানে আছে, সব ডকুমেন্ট দিতে পারবো। আপনাদের কাছে এসছে ও সামান্য কিছু অর্থ সাহায্যের জন্য। আমি আবারও বলছি, অন্তত এই ঈদে অন্তত আমাকে আপনারা সহযোগিতা আমি করবেন। ডেফিনেটলি আমি ওর হয়ে আমি বলি, সেটা হচ্ছে আমি হেল্পিং এপিসোড বন্ধ করে দিয়েছি অনেক আগে থেকে। এটা বন্ধ করেছি দুটো কারণে। একটা হচ্ছে গল্পগুলো প্রচার করার পরে অসংখ্য মানুষ আমার এখানে আসে শুধুমাত্র এই পার্সপেক্টিভ থেকে, যেটা আমার দ্বারা অন্য কাজ বন্ধ হয়ে যায়। কারণ আপনারা জানেন আপন ঠিকানার প্রজেক্টটা অনেক বড় ছিল, এখন একটু ছোট হয়ে গেছে। আর আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যে এগুলোর জন্য ফেসবুকে বা ইউটিউবে অনেক মাধ্যমে কাজ হচ্ছে, সুতরাং আমি বা নাইবা করলাম। কিন্তু আজকের এই ঘটনাটা, আজকের এই স্টোরিটা এমনভাবে ঢুকে গেল এবং এমনভাবে আপনাদের সামনে চলে আসছে যে এটার ফিল্টারও করিনি আমি, এবং আমিও অবাক হয়ে গেলাম। ভাইয়া সবাই কিন্তু জীবন গল্পে এসে কান্না করে। আমি 2014-15 সাল থেকে আপনার জীবন গল্প আপনি মেয়েরা কেঁদে ফেলে, কিন্তু আপনি আমার চোখের পানি খুব একটা কম দেখছেন না। পায়েল, আপনি আমাকে বলেন তো, আপনার কোনো বিকাশ নাম্বার আছে? জি ভাই আছে। বিকাশে কি নগদ করা আছে? জি নগদ বিকাশ সবই আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমি তো আবারও বলছি, আপনি যদি স্বেচ্ছায় যদি নাম্বারটা দেন, জি আমি দিয়ে দিতে চাই। হ্যাঁ আমি বলি একটু, আমার কথা শেষ করতেন প্লিজ। সেটা হলো যে এই নাম্বারটা দেওয়ার পরে যে কোনো ধরনের কনসিকুয়েন্সের জন্য আপনি নিজে দায়ী। আপনি কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে যাবেন কি যাবেন না, তার দ্বারা বেনিফিটেড হবেন না তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, সে আপনাকে ভুলায় ভালায় কোনো ক্ষতি করবে কি করবে না, যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে নাম্বারটা যাচ্ছে, কে ভালো কে মন্দ আমি জানি না, এবং আপনার যেহেতু সিকিউরিটির কনসার্ন, যে কোনো কিছু হতে পারে। সো সেই জায়গা থেকে নাম্বারটা যদি আপনি দেন, এটা রেসপন্সিবিলিটি আপনি জেনে শুনেই দিচ্ছেন, রাইট? আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা, ওকে রিচ করার জন্য নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি আজকের এই এপিসোডটা প্রচারের পরে উদ্যানে মফল মাইটি আল্লাহর নাম নিয়ে বলতে পারি ওর ভাগ্যাকাশে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমার এই গ্রাউন্ডটা অনেক বড়, আল্লাহ করার সুযোগ দিয়েছেন, এবং এইরকম একটা এপিসোড আমি বহুদিন পরে এখানে নিয়ে আসলাম। এবং যেহেতু পবিত্র রমজান মাস চলছে, এই গল্পটা যারা দেখেছেন, ওকে যারা কোয়ারি করতে চান, জেনে শুনে, আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে এই বোনটার পাশে দাঁড়ানো, ওর লেখাপড়াটা কমপ্লিট করার সুযোগ দেয়া, ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেই কাজটা আপনারা অনেকেই করবেন আমি বিশ্বাস করি। আপনার নাম্বারটা বলেন। 01618974344। আরেকবার বলেন। 01618974344, নগদ বিকাশ। আর আমার কন্ট্যাক্ট নাম্বার ওইটা। আচ্ছা,
এই নাম্বারটা পাওয়ার পরে কিন্তু অসংখ্য ফোন আসবে আপনার এখানে। জি ভাই। আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো না, আমার একটু হেল্প নিতে হবে, আমার ব্যাগে আছে তো। আচ্ছা, যদি না নিয়ে এসে থাকেন তাহলে আপনি যাওয়ার পরে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটার নাম্বার সহ সমস্ত কিছু, যারা বিদেশ থেকে যদি অর্থ পাঠাতে চায় যেন স্মুথলি পাঠাতে পারে, ডিটেল আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমি যেটা ভিডিওর কোনাতে মেনশন করে দিচ্ছি। ফোন নাম্বার এন্ড অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ফোন নাম্বারটা দিয়ে দিল, আমরা এই জায়গাটায় ওনার অ্যাকাউন্ট নাম্বারটাও ফিক্স করে দিয়ে দিচ্ছি পুরো স্ক্রিন জুড়ে। এখানে এই হচ্ছে বিষয়। আর আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে আমাদের এই বোনটির পাশে আপনাদের সবার দাঁড়ানো উচিত। আপনারা যারা ভেরিফাই করতে চান, যোগাযোগ করতে চান, সব কিছু খোঁজ করে দেখে শুনে হেল্প করতে চান, তারাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ওর ডিটেল এখানে তুলে ধরেছে। আমরা কতটুকু ভেরিফাই করেছি, আমরা যতটুকু ভেরিফাই করেছি, উনি আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দিয়েছেন, যেটা আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাতে পারবো না। এটা দেখালে পার্সোনাল ইনফরমেশন লিক হওয়ার কারণে ইউটিউব ভিডিওটা নামিয়ে দেবে, সে কারণে আমি দেখাতে পারবো না। ও আমাদেরকে দিয়েছে কি, ওর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট 2019 সালে পরীক্ষা দিয়েছে, সেটার 4.06 পেয়েছে। এসএসসি সার্টিফিকেট সেটা দিয়েছে। এইচএসসি সার্টিফিকেটও দিয়েছে। 2021 পরীক্ষা দিয়েছে, জিপিএ 5 পেয়েছে, সেটা দিয়েছে। এছাড়াও দিয়েছে হচ্ছে ইউনিভার্সিটি অফ চিটাগংয়ে ও যে ভর্তি হয়েছে, ওর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে রেজাল্ট, হ্যাঁ, ওর সিরিয়াল নাম্বার 213। এবং ও হচ্ছে প্রফেসর এবং চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসছে। ওনার প্রফেসর এবং চেয়ারম্যান যিনি, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ চিটাগং, এই সমস্ত কিছু কাগজপত্র আমাদের কাছে আছে, ঠিক আছে? এছাড়া ওনার এনআইডি কার্ড, ডিসেবল কার্ডের ফটোকপি, ঠিক আছে? এছাড়া একটা সিভি। তো এই হলো বিষয়। এবং ও এখানে জেনে শুনে বুঝে সাইন করে টিপসই দিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো এর বাইরে আমাদের আর কিছু করার থাকে না। এর বাইরেও যে গল্পগুলো বলেছে সেগুলো আপনারা ভেরিফাই করতে পারেন, দেখতে পারেন, করে আপনি যদি সাহায্য করতে চান, যারা অনেক বেশি খুঁতখুঁতা, যারা অনেক বেশি স্ক্রুটিনি করে দিতে চান, তাদের জন্য এই কথাগুলো। আর যারা এই কথা শুনে রাগ করবেন যে কিবরিয়া সামান্য দুটো খাবারের জন্য একটা মেয়ে আসছে, তাকে নিয়ে এত কেন ভেরিফাই করছো, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে, এটা আমাদের জায়গা থেকে দায়িত্ব, সে জায়গা থেকে বলা। এবং এখানে ওনার নাম্বারটা আমরা দিয়ে দিলাম, আপনারা একটু যোগাযোগ করে নিন। এবং আমি অন্তত এই এপিসোডটার একটা ফলো আপ এপিসোড করতে চাই। এই গল্প প্রচারের পরে ওর যদি ভাগ্যের পরিবর্তন হয়, আল্লাহ যদি সে সুযোগটা আমাদেরকে দেয়, তাহলে আমরা যেটা করব, আমরা ওকে ঈদের পরে আরেকদিন এখানে নিয়ে আসবো। আসবেন তো আপনি? ইনশাআল্লাহ ভাইয়া। এসে আপনারা কি করেছেন ওর জন্য সমস্ত কিছু আমরা এখানে প্রচার করবো আমাদের লাইভ অনুষ্ঠানে। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে লাইফের এই এপিসোডটা আমরা এখানে শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ হচ্ছে লাইফের একটি এপিসোড। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।